প্রধানমন্ত্রীকে আমি জিজ্ঞেস করেছিলাম, আমি ওই মূলত এদের এদের গ্রেফতার প্রসঙ্গে কথা যখন বলছিলাম, উনার সাথে কথা বলার পর আমি পরিষ্কার হয়েছি উনি এই গ্রেফতারের কথা উনি জানতেন না। প্রধানমন্ত্রী আসাদুজ্জামান খান কিভাবে কামালের জানবেন সাথে না? কোনো এটা তো একদিনের একটা বিচ্ছিন্ন কোনো ঘটনা হয়ে যায় নাই, একের পর এক ঘটনাগুলো ঘটে যাচ্ছে। ছবি থেকে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? সবগুলোকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে। হ্যাঁ, পাকড়াও পাকড়াও করলে ওদের না, ওটা বলা হয় কার গলা কে? র্যাব। জি, আপনি এটা শুনেছেন? আমি আমি কথা শুনতে পাচ্ছি কিন্তু গলাটা কার? এটা কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য না? আমার এক চাচির গলার মতো লাগছে। আপনার মনে হয় সাধারণ মানুষেরও তাদের চাচির গলার মতো মনে হচ্ছে? না, আওয়ামী লীগ শুরুতেই বলে দিয়েছি যে এই গভর্নমেন্ট, এই আদালতই অবৈধ, এই সরকারই তো বৈধ না, বিচার তো অনেক পরের ব্যাপার। এই সিনিয়র অফিসিয়ালটা কে? যেই সিনিয়র অফিসিয়ালরা ওই সময় ছিলেন, মানে ওই সময়টাতে প্রত্যেকে তো এক্সাইলডের মধ্যে আছে। বিজিবি প্রধান আছেন, পুলিশ প্রধান জেলখানায় আছেন, এবং পুলিশ প্রধান জেলখানার পুলিশ মধ্যেও প্রধান তার সাথে জেলখানা কথা থেকে হয়েছে ওনারা জাতিসংঘ তদন্ত কমিটি। পুলিশ প্রধানের বক্তব্য জেলখানাতে নিয়েছে বলে আপনি বলছেন? হ্যাঁ, নিয়েছে, জাতিসংঘ সেটা বলেছে। একবার নিতে পেরেছে, পরের বার তাকে নিতে দেওয়া হয় না, এই জন্য তারা জাতিসংঘ রিগ্রেট করছে, ফলো আপ করতে দেওয়া হয় নাই। মানে জাতিসংঘকে কি একটা ক্রেডিবল সংস্থা বলে আপনারা মনে করেন না? আচ্ছা, জাতিসংঘের রিপোর্টটা যেটা ভুয়া, তাদের বয়ানটা হচ্ছে যে আমরা একটা বিপ্লব করেছি, যদিও তাদেরকে আমি জুতা চোর মনে করি, হাঁস মুরগি চোর মনে করি, এবং চুরি করতে করতেই, চোরের উৎপাতেই আসলে প্রধানমন্ত্রী চলে গেলেন, চোরের উৎপাতেই আপনারা চলে গেলেন সবাই দেশ থেকে। না 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 না, আপা গান্ধীর ছাগল আমি চুরি করেছি। Also indicated that in a meeting held the next day, মানে এটি 18 জুলাই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যে কোর কমিটির বৈঠক হয়েছে, সেখানে বলা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন বিজিবি কমান্ডারকে in front of the other senior security sector leaders to order use of lethal forces much more readily as one of the meeting participants related to the OHCR। মানে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন সেটি ওই 18 জুলাইয়ের মিটিংয়ে, কোর কমিটির মিটিংয়ে, এবং তার পরের দিনের বৈঠকে প্রাইম মিনিস্টার হারসেলফ টোল্ড security force official to kill protesters, to quell the protests, and specifically demanded to arrest the ringleaders of the protest, the troublemakers, kill them and hide their bodies। খুবই মারাত্মক অভিযোগ নিঝুম মজুমদার। আমি আপনাকে এটার ব্যাপারে কয়েকটা কথা বলি। আপনি দেখেন 117, আমি আমি ইনফ্যাক্ট মজার ব্যাপার হচ্ছে যে প্রোগ্রামটা শুরু হওয়ার আগে আমি ওই এটা যখন রিভাইজ দিচ্ছিলাম, এই রিপোর্টটা আমার বেশ কয়েকবার পড়া হয়েছে আমার নিজের কাজেই। তো 116 নম্বরে আপনি যাবেন, আমরা 117 নাম্বার নিয়ে কথা বলার আগে 116 নম্বরে যাব। দেখেন 116 নম্বরে আপনার জাতিসংঘ এই রিপোর্টে বলছে যে টিভি ভবনে হামলা হয়েছে। হ্যাঁ, দেখুন এই পুরো রিপোর্টের ভেতরে ছাত্রলীগ নাকি সমস্ত অ্যাটাক করেছে, আওয়ামী লীগের সবাই অ্যাটাক করেছে, তারপরে পুলিশ অ্যাটাক করেছে, বিজিবি অ্যাটাক করেছে, এরকম শুধু সেই বর্ণনাই না, সেই বর্ণনার কি ব্যবহার করেছে, অস্ত্র ব্যবহার করেছে, এরকম অনেক তথ্য তারা দেওয়ার চেষ্টা করেছে। শব্দ খেয়াল করে দেখবেন, শব্দ সেখানে লেখা নেই। দেখেন, আমরা যখন কোর্টে যাই, বা আমরা যখন ধরেন একটা 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 লয়ার, যে কোনো একটা লয়ার বা যে কোনো একটা এই ধরনের কেসের ক্ষেত্রে, এগুলো তো আইনি ব্যাপার, আপনার পুরো একটা হোল রিপোর্টের ভেতরে খুব বেশি না, আপনি 2টা লাইন শুধুমাত্র প্রমাণ করেন যেটা মিথ্যা বলেছে, আপনার এই পুরো রিপোর্ট আপনাকে আর পড়তে হয় না আসলে। যেমন ধরেন, এই রিপোর্টের ছত্রে ছত্রে মিথ্যা কথা লেখা আছে। কিভাবে আমি বললাম জানেন? আমি কিন্তু অন্যদের মতো ওই শুনে তারপরে আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ, আমি কিন্তু এই টাইপেরই না। আমি অল দ্য টাইম, সেটা আমার দল হোক আর যাই হোক, আমি নিজে একটা ইনভেস্টিগেশন চালাই। এটা একদম আমার অস্থি মজ্জার ভিতরে ঢুকে গেছে। আমাকে আপনার আমি আমি গল্পটা এই কারণে বলছি, আপনার 117 নম্বর প্যারাটা বলার আগে একটু গল্পটা বলে নেই। আমাকে সামটাইমস ইন ফেব্রুয়ারি, ধরেন 12-13 তারিখের দিকে আমাকে ফোন দেন হলো আমাদের গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ভাই। উনি আমাকে ফোন দিয়ে বললেন যে নিঝুম ভাই, আমি জানি যে আপনি এই রিপোর্টটা নিয়ে কাজ করছেন, এটা নিয়ে লিখছেন, ভাই দেখেন তো একটা প্যারা আমাকে উনি রেফার করলেন। আমার এই মুহূর্তে আমি সে খুঁজছিলাম প্যারাটা কোনটা, 68 বা 128 কিছু একটা বললো, যে আমি খুঁজে পাচ্ছিলাম না যেখানে উনার কথা লেখা আছে। উনি বলেছে ভাই আমি গাজীপুর থেকে, একদম কাহিনীটা এইভাবে বলছে। এবং মজার ব্যাপার হলো, এরপরে যখন আমি কলকাতাতে গেলাম, আমি ওনার পুরা স্টেটমেন্টটা রেকর্ড করেছি, প্রায় 40 মিনিটসের একটা স্টেটমেন্ট তিনি আমাকে দিয়েছেন, এই মুহূর্তে আমার কাছে আছে, যেগুলো আমরা পাবলিশ করব। উনি আমাকে বললেন যে এই রিপোর্টের ভিতরে লেখা আছে আমি নাকি পিস্তল দিয়ে অ্যাটাক করেছি ছাত্রদেরকে।
তা আমি বললাম যে করেন নাই, ঘটনাটা কি তাহলে? বলে ভাই শোনেন, আমি অনেকগুলো মোটরসাইকেল যোগে আমি গাজীপুর থেকে, আমার এলাকা থেকে আমি যাচ্ছিলাম ঢাকার দিকে। উত্তরার কাছাকাছি আসার পরে অনেক ছেলে পেলে ওইখানে দাঁড়ানো ছিল। মজার ব্যাপার হচ্ছে একটা ছেলে পেলে ওইখানে আমাকে দেখে মানে মারার চেষ্টা করে নাই, কিছু চেষ্টা করে নাই, উল্টা থামলে অনেক ইয়াং ছেলে পেলে আমার সাথে সেলফি তুলতেছে। তা আমি বললাম যে তখন তো বেশ একটা ভয়ঙ্কর অবস্থা, ওই সময় আপনার সাথে সেলফি, বলে যে আমি জানি না, ওইখানে ছেলে পেলে আমার সাথে হ্যান্ডশেক করতেছে, কথা বলতেছে, জাহাঙ্গীর ভাই আপনার চিনি এরকম। সবাই তারপর কয়েকজনের সাথে তার সাথে সেলফি তুললো। এরকম একটা চলাকালীন অবস্থাতে ধুম করে গুলি এসে লাগলো তারই এক কলিগের কাছে, এরপরে তার গায়ে। এবং সে প্রথমে যখন তার রক্ত পড়া শুরু করলো, সে বুঝতে পারেনি এটা গুলি নাকি, উনার ধারণা, উনার প্রথমে মনে হয়েছে একটা ইট এসে পড়েছে। উনি দেখছে যে উনার মাথা থেকে রক্ত পড়ছে, এবং রক্ত পড়ার পরে উনি যেইভাবে আমাকে বলেছে আপনাকে ওইভাবে বলছি, এবং পরবর্তী সময় সেসব প্রমাণপত্র আমি হাজির করেছি। উত্তরাতে তারা যে মোটরসাইকেল যোগে ছিল, হওয়ার পরে অনেক তার সাথে যে দলবল অনেকে ছত্রভঙ্গ হয়ে গেছে, যে যার মতো চলা শুরু করলো। একটা পর্যায়ে উনার সাথে মাত্র 4 জন থাকে। উনারা পালিয়ে একটা কনস্ট্রাকশন বিল্ডিং এর ভেতরে লুকায়, যেটা দোতলা পর্যন্ত বা 3 তলা পর্যন্ত মনে হয় কাজ হয়েছে, উপরেগুলো কনস্ট্রাকশন। তিনি একটা বাথরুমে গিয়ে লুকান, এবং সেই বাথরুমের কাছাকাছি পর্যন্ত ওই মবরা এসেছে। ওই মবরা আসার পরে সে বলেছে যে সে এত লাকি যে বাথরুমে পর্যন্ত তারা লাথি দিয়েছে। তিনি বাথরুমের দরজার পিছনে এমন ভাবে ছিল নিঃশ্বাস বন্ধ করে, যে বলেছে যে এটা আল্লাহর একটা রহমত যে উনাকে আর পায়নি, ওই দিন সাথে সাথে তাকে মেরে ফেলতো। এবং তিনি, তার যে বডিগার্ড ছিলেন, তারা ওই দিনের পুরো একটা, আমি তো আপনাকে সংক্ষেপে বললাম পুরো কাহিনী। এরপরে উনার রক্তক্ষরণ এমন একটা পর্যায়ে পৌঁছালেন, উনি ওই অবস্থাতেই ফোন দিলেন বিভিন্ন নেতাকর্মীকে এবং নেত্রীর সাথে, মানে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। ওরা চলে যাওয়ার পরে ওই বিল্ডিং এর ভেতরে তার সাথে কথা হয় তখন সমস্ত, এবং তিনি জানেনও না তিনি কোন বিল্ডিং এ আছেন। তিনি শুধু একটা কথাই বলছেন, আমি উত্তরার কোন একটা কনস্ট্রাকশন হচ্ছে, এরকম একটা বিল্ডিং এ আছি। এটা হচ্ছে 18 জুলাই। উনাকে সেখান থেকে উদ্ধার করে সিঙ্গাপুরে পাঠানো হয়। উনার যে মাথার খুলিটা আছে না, এই খুলিটা চেঞ্জ করতে হয়, এবং উনার যে সহযোগী আছে জুয়েল, তাকে ঝুলিয়ে ওখানে হত্যা করা হয়। আপনি নিশ্চয়ই সেই দৃশ্যটার কথা মনে আছে বা দেখেছেন। শুধু 2টা পুলিশ অফিসার কিন্তু না, তার যে সহযোগী জুয়েল, দেখবেন যে একটা আন্ডারওয়্যার পরা অবস্থাতে পুরো উলঙ্গ করে তাকে ওখানে পিটিয়ে ঝুলিয়ে রাখা হয়, তার সহকারী জুয়েলকে। তো তখন জাহাঙ্গীর ভাই বলল যে মারলো আমাকে, গুলি করলো আমাকে, বলে আমাকে কি, উনি উনি আসলে ভাষাটা এইভাবে ইউজ করেছে, বলছে যে আমি কি পাগল যে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার দলবল সহ, ছেলে পেলে সহ ঢাকার দিকে, আর আমি যেতে যেতে ফায়ার করেছি? মানে আমি কি মানে উন্মাদ কোনো ব্যক্তি? মানে উনি এত বিস্মিত এই রিপোর্টটা দেখে, বলে যে আমার সাথে যদি জাতিসংঘের লোকেরা একটু কথা বলতো, আমার একটা সাক্ষাৎকার নিত, আমার কোনো লোকের কাছেও জিজ্ঞেস করতো, তাহলে নিজেকে আমি প্রবোধ দিতে পারতাম যে ওকে ফাইন। আমার সাথে কথাবার্তা বলার পরে তারা আমার কথা পছন্দ করেনি, আমার কথা বিশ্বাস করেনি, আমার সাথে কোনো শব্দ নাই, কিন্তু ওয়ার্ড নাই। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে বলা হচ্ছে জাহাঙ্গীর আলম গুলি করেছেন। জাহাঙ্গীর আলম গুলি করেছে। এটা আসলে কোথায় ইনফ্যাক্ট বলেছে? আমি কারণ আমি আপনার সাথে কথা বলতে বলতে আমি বের করে ফেলতে পারবো। হ্যাঁ, জাহাঙ্গীর আলমের মানে ওই থেকে, মানে জাহাঙ্গীর আলমের মিছিল থেকে গুলি করা হয়েছে প্রোটেস্টারদের উপরে। ওয়ারএস তিনি আমাকে বলছেন, বলে আমার মোবাইল ঘাটলে এখন ওই সেলফি পাওয়া যাবে, যে সেলফি তুলছে ছেলে পেলে। তো আমারও বলছে যে আমারও লোকজন তো এখানে মানে কয়েকজন ছবি তুলেছে এখানে, আমি কিন্তু যখন সেটি ছিলাম। আসলে কত নাম্বার প্যারায়, সেটা কি আপনি আমাকে বলতে পারেন? কারণ আমি আসলে জাহাঙ্গীর আলম যে সার্চ করে দেখলাম, আমি আসলে পাচ্ছি না জাহাঙ্গীর আলমের কিছু। জাহাঙ্গীর আলম এখানে আছে। আচ্ছা, আমরা আম, আমি আপনি দেখবেন সামটাইমস আমার আমার মানে আমার মেমোরি যেটা বলছে রাইট হ্যান্ড সাইডে, আমি ওই প্যারাটা আসলে ভুলে গেছি, তো আমার ওই মেমোরি থেকে বের করার চেষ্টা করছি যে আমি রাইট হ্যান্ড সাইডের একদম নিচের দিকে এটা ছিল। হ্যাঁ, মানে আমি তো যাই আসলে হোক, আপনার অনলাইনে সাথে কথা বলতে দেখছিলাম, বলতে আমি এটা পেয়ে যাবো। সেখানে আপনি জাস্ট টার্মটা লিখে সার্চ করলাম জাহাঙ্গীর আলম, কিন্তু আমি আসলে এটা পাচ্ছি না। নিশ্চয়ই আপনি যদি পান আমাকে আপনি বলবেন, কারণ আমি গাজীপুর আসলে দিতে পাইনি পারেন, এটাই। তো গাজীপুরটা সার্চ করতে পারেন। গাজীপুর এসে যদি আপনি পান, তাহলে আপনি সার্চে গিয়ে আপনি একটু গাজীপুর লিখুন, দেখুন তো গাজীপুরে পান কিনা। 100% এখানেই ছিল। যাই হোক, আমি মানে এটা খুঁজতে একটু আমি সময় লাগবে। জাহাঙ্গীর আলমকে দিয়ে কিছু পাই নাই, গাজীপুর দিয়ে হয়তো কিছু পাওয়া গেলেও যেতে পারে। আপনি গাজীপুর পেলে ওইখানে পাবেন, কারণ উনার নামের আগে গাজীপুর জি, জাহাঙ্গীর কিন্তু লেখা কিন্তু ছিল, আমি এবং যেটি সেটা বলছিলাম যে বিশেষ করে আপনারা যে বিষয়টি আচ্ছা, অস্বীকার করছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন। এই প্রসঙ্গে জাতিসংঘের সেই রেফারেন্স, এটা আমি বলছিলাম, আপনি বলছিলেন কোন প্যারা, আচ্ছা, এখানে বলা হচ্ছে। এখন আমরা আসছি দেখলাম, আমরা 117-তে, যেটা আপনি বলেছেন। জি জি, তারপরে এখানে বলা হয়েছে, গতকালই দেখলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলছেন যে যেই তদন্ত সংস্থার প্রতিবেদন যেটি জমা দেওয়া হয়েছে সেখানে কি কি আছে, এবং সেখানেও তিনি বলছেন যে ভিডিও আছে, অডিও আছে, এবং সেই অডিওগুলোর মধ্যে আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও ফোন আলাপ, যেখানে তিনি নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিচ্ছেন মারণাস্ত্র ব্যবহারের আমরা জন্য। আমরা আমরা সেই সেই আলাপে আসবো। তাজুল ইসলামের কথা আর রাস্তার উন্মাদের কথার মধ্যে আসলে কোনো পার্থক্য নেই কেন, এবং সেটা আপনিও বোধ করে অনেক কিছু জানবেন। তাজুল ইসলাম ঠিক কতটুকু সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে এখানে আছে, এবং এই পজিশন আসলে সে হোল্ডই করতে পারে না, সে লিগাল রাইটই নাই, গভর্নমেন্টই অবৈধ, সেটাতে আমি আসছি। কিন্তু এখানে আপনি দেখেন 117 নম্বর প্যারার আমি মাঝে একটু আপনার সাথে রেফার করি। সিনিয়র অফিসিয়াল testimony also indicated that in a meeting held the next day the prime minister herself, আচ্ছা এই সিনিয়র অফিসিয়ালটা কে? যেই সিনিয়র অফিসিয়ালরা ওই সময় ছিলেন, মানে ওই সময়টাতে প্রত্যেকে তো এক্সাইলদের মধ্যে আছেন, এক্সাইল, তারা কেউ নির্বাসিত, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি সিনিয়র অফিসিয়াল বলতে যদি আপনি আপনি ধরেন এই জায়গাতে সিনিয়র অফিসিয়াল বলতে আপনি কাকে কল্পনা করেন সবাই বলেন কিন্তু তো? এক্সাইলড না, বিজিবি প্রধান যিনি আছেন তিনি এখনো আছেন। বিজিবি প্রধান এখানে ছিলেন। বিজিবি প্রধান আশরাফ আগের দিনের সিদ্দিকী, মিটিংটাতে ছিলেন, কোর আপনাকে কমিটির আমি যে আশরাফ মিটিং সিদ্দিকীর স্বরাষ্ট্রমন্ত্রীর গল্পটা বলি আপনাকে। আশরাফ সিদ্দিকীর গল্পটা একটু শুনেন। আশরাফ সিদ্দিকী ছিলেন ডিজিএফআই এর এআইবি তে ছিলেন তিনি একটা সময়, তাই না? আচ্ছা, তিনি বলেছেন যে তিনি যখন এই জঙ্গিদের, এই টোকাইদের আন্দোলনের পরে যখন সে বলছে যে না আমি তো বিজিবিকে এটা বলিনি, নামাতে বলিনি, বিজিবি তো রাস্তাতে ছিল। উনি তো দুই রকমের কথা বলছেন, উনার তো অনেকগুলো টেস্টিমনি আছে যে এই ধরনের অপরাধ ক্ষমা করা হবে না যখন আন্দোলনটা চলছিল তখন। এরপরে তিনি আরেক কথা বলেছেন। এই আশরাফ সিদ্দিকী একসময় ডিজিএফআই ছিল, এবং তিনি যখন ডিজিএফআই এর এআইবিতে ছিলেন তখন আমাদের সিরিয়াসলি আমরা প্রশ্ন রেইজ করেছিলাম যে ডিজিএফআই এর এত ডকুমেন্টস, বিশেষ করে পলিটিক্যাল ব্যুরোর ডকুমেন্টস গুলো সমস্ত কিছু লিক হয়ে যায় কিভাবে, কিভাবে হচ্ছে। তাকে আমরা সিরিয়াস ধরনের একটা মোল মনে করি, এবং মনে করি এই পুরো ঘটনার সাথে, চক্রান্তর সাথে তার একটা সংযোগ আছে। আপনি 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 এটা বাদ দেন, আমার তার ব্যাপারে আমার সন্দেহ, এটা বাদ দেন। আমার একটা কথা বলেন তো, যে সিনিয়র অফিসিয়াল বলতে আপনি বলছেন যে বিজিবির প্রধান এটা বলছেন? এবং জেলখানার মধ্যেও তার সাথে কথা হয়েছে জাতিসংঘ তদন্ত কমিটি। পুলিশ প্রধানের বক্তব্য জেলখানাতে নিয়েছে বলে আপনি বলছেন? হ্যাঁ, নিয়েছে, জাতিসংঘ সেটা বলেছে। একবার নিতে পেরেছে, পরের বার তাকে নিতে দেওয়া হয় না, এই জন্য তারা জাতিসংঘ রিগ্রেট করছে, ফলো আপ করতে দেওয়া হয় নাই। তাহলে আপনার যিনি এই মুহূর্তে জেলখানাতে আছেন, বা তিনি তার মামলা নিয়ে নিজে নিজে জিওপডাইজ করার জন্য বলবেন যে আমি এটার সাথে যুক্ত ছিলাম? না, তিনি না, যুক্ত আপনার ছিলেন, কাছে কি মনে হয়? তিনি যুক্ত ছিলেন তা তো বলেন নাই, তিনি তাকে না, মানে তার সাক্ষ্য আলটিমেটলি নেওয়া তো হয়েছে। আপনি কমন রেসপন্সিবিলিটির প্রসঙ্গ যখন আসছে, যখন আপনার এই আলাপটা আসছে, তিনি নিজেকে নিজে দোষী সাব্যস্ত করার জন্য বলবেন যে এই ধরনের ঘটনা ঘটেছে, আসলে যে খুন করতে বলেছে। মানে আপনি জাস্ট আমরা একটা কমন সেন্স অ্যাপ্লাই করি যে তিনি কি আমাকে ধরা বলবেন যাক আর ধরা কি হয়েছে। বলেছেন সেটা তো আমি দেখিনি, আমি শুনিনি সামনে গিয়ে। এক্স্যাক্টলি। ফলে আপনাকে আমি এই কারণেই বললাম কিন্তু যে এগুলো জাতিসংঘ একটা অ্যাবস্ট্রাক্ট বিশ্বাসযোগ্য কথাবার্তা। সংস্থা, কারণ জাতিসংঘের কারিগরি সহায়তা তখন কোনটা তৎকালীন বিশ্বাসযোগ্য সংস্থা? প্রধানমন্ত্রী। কোনটা বিশ্বাসযোগ্য সংস্থা? মানে জাতিসংঘকে কি একটা ক্রেডিবল সংস্থা বলে আপনারা মনে করেন না? আচ্ছা, জাতিসংঘ একটা ক্রেডিবল সংস্থা। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটা পাল্টা প্রশ্ন করি। জাতিসংঘ যদি একটা ক্রেডিবল সংস্থা হয়, জাতিসংঘের রুলস এবং রেগুলেশনের ভেতরেই তারা থাকবেন, তাই তো? এটাই তো হওয়া উচিত, তাই না? হওয়া উচিত। রাইট। তারা কোনো ধরনের রুলস ভাঙবেন না, কারো সার্বভৌমত্বে কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না। আপনি এটা সেই সেনাবাহিনীকে তিনি ধমক দিয়েছেন যে কোনোভাবেই যাতে তিনি সরকারের কথা শুনে রাস্তাতে তারা না নামে। আমি তার পুরো বক্তব্যটার ট্রান্সক্রিপ্ট আপনাকে দিতে পারি। সেখানে দেখেছি। একটা শব্দও লেখা নেই যে তোমরা কোনো অন্যায় কাজে যাবে না, এই ধরনের কোনো কথা বলা নেই। এবং অন্যায় কাজে যদি যায়, বল প্রয়োগ করতে তারা না করেছে, আহ্বান করেছে, করলে আমি জাতিসংঘ আপনাকে শান্তিরক্ষী মিশনে। একেবারেই ঠিক না আমি আপনাকে, কারণ আমি তো জাতিসংঘে কমপ্লেন করেছি, ফলে আমি এই ট্রান্সক্রিপ্ট আমি আসলে নিজেই তার বক্তব্যটা শুনে এভরি ওয়ার্ড, সে কোথায় কোথায় পজ দিয়েছে, কোথায় কোথায় থেমেছে, সেটা শুদ্ধ আমি আসলে ট্রান্সক্রিপ্ট করেছি। ফলে আমি আসলে কিন্তু এই পুরো আমি ব্যাপারটা এই জানি। প্রশ্নটা করেছিলাম, আমি এই প্রশ্নটা যখনই সম্ভব হয় করি যে তিনি আসলে কোন এখতিয়ার বলে, তিনি কি এটা করতে পারেন? একটা সভরেন রাষ্ট্রের সেনাবাহিনীকে এই বিষয়টি তিনি বলতে পারেন আমি কিনা? আপনি যদি বলেন, আমি আপনাকে কিন্তু সেটা পড়ে শোনাতে পারি এক্স্যাক্টলি। হয়েছে সেই ব্যাপারটা আমি শুনেছি আসলে এখন এক্স্যাক্টলি আপনি বল আমাকে প্রয়োগ বলেন শব্দটা। তো, এখন আমরা যে আলাপটাতে যাব আর কি, যে আলাপটাতে যেতে চাই, সেটা হচ্ছে যে
উনি আমাদের যে জাতিসংঘের যে আর্টিকেল 38 আছে, আর্টিকেল 100 আছে, সেইটা অনুযায়ী তিনি কোনো সার্বভৌম রাষ্ট্রের কোনো অফিসার, কোনো একটা বাহিনীকে তিনি এরকম নির্দেশ দিতে পারেন? তিনি কি নির্দেশ দিয়েছেন? আপনি আরেকবার একটু দেখুন, এবং তিনি কি নির্দেশ দিয়েছেন? তিনি তিনি কি বলছেন দিয়েছেন? পরবর্তীতে শান্তিরক্ষী মিশনে তারা আসলে যেতে পারবেন না হয়তো, এরকম একটা বিষয়। এটার মানে কি? তার মানে উনি প্রভাব বিস্তার করেছেন, হ্যাঁ, প্রভাব বিস্তার করেছেন বলতে পারেন, ভয় কিন্তু দেখিয়েছেন। শান্তিরক্ষী মিশন তো আবার জাতিসংঘের অধীনে, তাদের কিছু এটা না পড়লে আমার মনে হয় না এটা একটু ক্লিয়ার হবে না। কারণ হচ্ছে যে আমাদের এই জিনিসগুলো একটু ভালো করে জানা দরকার দর্শকদের জন্য, যে এই যে কিন্তু কথাগুলো বলা হচ্ছে। আচ্ছা, আপনি আমি আপনাকে একটু আপনাকে সময় নিব আপনার কাছ থেকে একটা সেকেন্ড প্লিজ। মানে কারণ হলো যে আমার মনে হয় যে এই জিনিসগুলো খুবই পরিষ্কার করা দরকার আমাদের মানুষের কাছে। সেটা হচ্ছে যে আর্টিকেল 39 এবং আর্টিকেল 100টা আমরা পড়বো। Article 100 of the United Charter explicitly mandates the United Nations official must maintain neutrality and refrain from taking action that may reflect political bias or external influence. 100 বলছে। 39 বলছে যে 39 of the UN Charter states that only the United Nations Security Council has the authority to determine threats to peace and take necessary action. এই যে জাতিসংঘের এই যে উনি যে বলছেন যে পিস কিপিং এ দিবে কি দিবে না, এটা কি তিনি সিদ্ধান্ত নেন? এটা কি ভলকার টুর্ক সিদ্ধান্ত? টুর্ক কোনো একটা সেনাবাহিনী প্রধানকে ফোন করে কি বলতে পারেন যে আপনারা রাস্তায় নামবেন না? ইয়েস অর নো? না, মানে এই বিষয়ে অ্যানসারটা আমি এভাবে দিব না। কারণ কি? কারণ কেন দিবেন না? কেন? না, এখানে তো আর্টিকেল 100 এবং 39 কারণ আছে। সেখানে আরো আপনি কিছু আমাকে বিষয় বলেন কোন আছে, আমিও এক্সটার্নাল পড়েছিলাম ফোর্স আসলে, যে বাংলাদেশে সেখানে যা বলা কিছুই আছে যে হোক, কিছু ওই আলোচনার দিকে খুব কেন বেশি যাব না। নিঝুম আমরা মজুমদার, আলোচনা আমার করছি না, প্রশ্নটা আপনার কাছে না, ছিল এখানে জাতিসংঘ ক্রেডিবল শারমিন আপা, এখানে সংস্থা একটার কিনা। সাথে একটা ইন্টারকানেক্টেড। হ্যাঁ, হলো না। তাহলে আমাদের এখানে একটার সংস্থাগুলোকে সাথে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে পাঠানো হয় আমি কেন? আপনাকে বলছি, কেন পাঠানো হয় নিঝুম মজুমদার? যদি আমি একদমই আপনাকে ক্রেডিবল না, না, ভুয়া যেহেতু সংস্থা হলে কেন আমরা প্রশ্নটা আমাদের বাহিনীগুলোকে পাঠাই? শারমিন আপা, এখানে কমপ্লিটলি দুই ধরনের কোশ্চেন আমাকে করেছেন। আমি আপনাকে উইথ ডিউ রেসপেক্ট, আমি আপনাকে প্রত্যেকটা প্রশ্নেরই জবাব দিব, এসেছি জবাব দেওয়ার জন্য। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে জাতিসংঘর যেই আর্টিকেল আছে সেইটাকে সে ব্রিচ করেছে কিনা। আপনি বলেছেন উত্তরটা আপনি সরাসরি দিতে চান না। আমি জানি না কারণ আমাকে এখন সরাসরি কেন আর্টিকেল দিতে খুলতে চান না। হবে, তাহলে আমাকে সময় নিতে হবে, কারণ তাহলে আমার কাছে তো এই খোলেন। রেফারেন্সটা একটু করে দেখতে আমি হবে, আপনাকে পড়ে দেখতে পাঠাই, হবে। আমি আপনাকে এখনই হোয়াটসঅ্যাপ পাঠাই, আমার ডেস্কটপে খোলা আছে, পাঠাবো? পাঠান। পাঠাই, আপনি একটু দেখেন। আমার কাছে, আমরা তো তাকে চিঠি দিয়েছি, আমার কাছে মনে হয় যে এটা আপনার একটু দেখা প্রয়োজন। তাহলে কারণ আপনারা হলো জাতিসংঘকে ক্রেডিবল সংস্থা মনে করেন না? জাতিসংঘকে ক্রেডিবল সংস্থা মনে করি কিংবা না করি, সেটা থেকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তারা যে এই ব্রিচ করেছে, এই ব্রিচের পরে আমার কি তাকে একটা ক্রেডিবল সংস্থা মনে করা উচিত? আপনি আমাকে বলেন, মানে এরকম একটা সিচুয়েশনে ওকে কি আমার ক্রেডিবল সংস্থা মনে করা উচিত? না, কিন্তু তারা যা বলছে তাহলে সেই আমি বিষয়গুলোকে আপনাকে আপনারা চিঠিটা পাঠিয়েছি, যে চিঠিটা ওদেরকে ড্রাফট করা হয়েছে, সেখানে আর্টিকেলগুলো আমি লিখে দিয়েছি, আপনি একটু ওপেন করুন, দেখুন আমরা কোট করে দিয়েছি। সেখানে আর্টিকেল 39 এর কথা বলা আছে, আর্টিকেল 100 এর কথা বলা আছে। দেখুন, জাতিসংঘের যিনি হিউম্যান রাইটস এর অফিসটা দেখেন, তিনি কিন্তু জাতিসংঘের পিস কিপিংটা তিনি নিয়ন্ত্রণ করেন না। জাতিসংঘের পিস কিপিং যারা নিয়ন্ত্রণ করেন সেটা আলাদা। আর তিনি শুধুমাত্র হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছেন কি হয় নাই সেইটাও উনি বিচার বিশ্লেষণ করবে, উনার কাছে অভিযোগ আসার পরে, বা সুমোটো তিনি করতে পারেন। লেটস সে তিনি সুমোটো করতে পারেন, তদন্ত করতে পারেন ওই রাষ্ট্রের হেল্প। এটা নিঝুম মজুমদার, আমি মনে করি আমিও এই কমপ্লিমেন্টারি। প্রশ্নটা আপনার মতো, মানে আমি এই প্রশ্নটা মনে জেগেছিল, আপনি হয়তো এটা নিয়ে রিসার্চ করেছেন, আমি করিনি, যে জাতিসংঘ মানে বলতে পারে কিনা, বা ভলকার টুর্ক বা জাতিসংঘ সেনা বাহিনীকে এই প্রসঙ্গে বলতে পারে কিনা যে তাদের বলতে পারে শান্তিরক্ষী না। মিশনে আর্টিকেল যাওয়া না যাওয়া 100 এরকম আমি নির্ভর আপনাকে করবে। জবাবটা আমি দিচ্ছি। জি, নিঝুম মজুমদার, আমি অথরিটি, আমি এটি একটা মাথায় বিষয় রাখবেন হতে শারমিন পারে, এই আপা, বিষয়ে আপনি একটা প্রশ্ন তুলতেই পারেন, বা শারমিন আমরা আপা, এই বিষয়ে প্রশ্ন আমি তুলতেই শারমিন পারি। আপা, আমি শুধু কিন্তু যেই আপনাকে আরেকবার স্মরণ করিয়ে দেই, যেই রেফারেন্সগুলো, আমি একটু লাইনটা শেষ করি, যে রেফারেন্সগুলো দিচ্ছে আপনাকে জাতিসংঘ, আরেকটু আপনারা স্মরণ সেটা করিয়ে অস্বীকার দেই। করছেন কিভাবে? না, একটু স্মরণ করাই যে আমি কিন্তু আন্ডার ওথে আছি। আমি সিডনি সুপ্রিম কোর্ট অর্থাৎ নিউ সাউথ ওয়েলস সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, একই সাথে আমি নিউজিল্যান্ড হাই কোর্টেরও একজন আইনজীবী। ফলে আমি আন্ডার ওথ, আমি আপনাকে এমন কোনো তথ্য ইউনাইটেড নেশন সম্পর্কে দিব না যেটা মিথ্যা। সুতরাং আমি আপনাকে আমার তরফ থেকে একটু কনফার্ম করতে চাই যে আপনি অ্যাজ এ লয়ার হিসেবে আমার কথাটা গণায় ধরতে পারেন। নিশ্চয়ই, দায়িত্ব এটা নিয়ে বলছেন আপনি। আপনার কাছে আমি দিলাম, এটা আপনার বিবেচনা। এখন আপা দেখেন,
যে যিনি এইটা তদন্ত করছেন তিনি নিজে বায়াস। এখন আমি কিভাবে আমার আর্গুমেন্টটা ফর্ম করছি সেটা একটু দেখেন, কেন আমি এই আলাপগুলো করলাম। যিনি নিজে বায়াস, যিনি নিজে তার সংস্থার তার যে জব ডেসক্রিপশন আছে যে তিনি যেই আহ, এই 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 আর্টিকেলগুলোকে মেনে চলবেন, তিনি তার কাজ, তাকে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা তিনি করবেন, এগুলো তিনি ব্রিচ করেছেন। যিনি তিনি যিনি তার নিজের কাজ ব্রিচ করেন, একটা সভরেন কান্ট্রির উপরে হস্তক্ষেপ করেন, একজন সেনাপ্রধানকে ভয় দেখানোর চেষ্টা করেন, তিনি যখন আবার একটা রিপোর্ট প্রস্তুত করবার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেন, সেই রিপোর্টটা কি বায়াস হবে কি হবে না, জি আপনি আমাকে বলেন। জি ব্যারিস্টার নিজুম মজুমদার, আপনি আইনি ভাষায় যেটি বলছেন বেনিফিট অফ ডাউট, আইনি আইনি ভাষাই তো, মানে এটা তো অবশ্যই যদি ওনারাই আপনি বলছেন, বলেন যে জাতিসংঘই বলছে ক্রিমিনাল যে ওনারা কেস লয়ার প্রমাণ নিয়ে করবার জন্য, গিয়েছেন, ব্যারিস্টার ওনারা নিজুম মজুমদার, এভিডেন্সের যে কথা বলেছেন। আমি একটু বলি যে যদি ক্রিমিনাল কেস প্রমাণ করবার জন্য একটা ডাউট ক্রিয়েট করা যথেষ্ট হয়ে থাকে তাহলে সেই ডাউটটা হয়তো আপনি ক্রিয়েট করতে পারেন, কিন্তু যে ভিডিও চিত্র যেগুলো আমরা আমাদের চাক্ষুষ বা চোখে দেখা, ডাউট তৈরি করিনি। আপনি, আপনাকে যদি আমি বলি, মানে ব্যাপারটা একটু দেখেন, ব্যাপারটা আপনি যেটা ভাবছেন যে আমি একটা মেয়ার ডাউট ক্রিয়েট করেছি, একেবারেই তা না। আজকে আপনার এই দর্শকরা, নিশ্চয়ই সম্মানিত দর্শকরা শুনছেন, জানবেন, আমাকে কেউ ভালোবাসুক, পছন্দ করুক, অপছন্দ করুক, কিন্তু লজিকই। আপনি আমাকে বলেন যে একটা পুরো একটা সিনারিওর ভেতরে আমি এইটা এস্টাবলিশ করতে পারছি যে এই লোকটি একটা বায়াসড লোক, আচ্ছা, এই লোকটি নিজে তার সংস্থার রুল ভঙ্গ করেছে। আমরা তো প্রথমেই প্রশ্ন তুলবো যে উনার কি এখতিয়ার আছে কিনা যে ফার্দার ইনভেস্টিগেশন কন্ডাক্ট করার জন্য। আপনি জানেন কোর্টে যখন কোন একটা মামলা যায়, প্রথমে যখন হাইকোর্টে রিট পিটিশন করে, প্রথমে যখন এই রিট পিটিশনের ভেতরে কিছু রিট পিটিশন আছে আপনার, এইটাকে বলে হচ্ছে আপনার লুকাস স্ট্যান্ডি। লুকাস স্ট্যান্ডি মানে হচ্ছে যে যেই লোকটি মামলা করেছে তার এখতিয়ার আছে তার কিনা। এখতিয়ার আছে কিনা। সেই আপনি এখন যদি কেউ যদি বলা শুরু করে যে আচ্ছা এখতিয়ার আছে কিনা এটা আমরা পরে দেখবো, আগে দেখি যে উনি যে অভিযোগটা করেছেন সেটা কি মিথ্যা কিনা, ওটা তো আমরা অনেক পরে যাব। প্রথমে যাবো যে এটা যিনি মানে রিপোর্টটা এখানে করেছেন। এখনো জাতিসংঘ যে প্রতিবেদনটা দিচ্ছে তারাও বলছে এটা আইনে মানে আদালতে প্রমাণ করার জন্য যথেষ্ট না, সেই স্ট্যান্ডার্ডে তারা যথেষ্ট না, আরো শুধু ফার্দার তা না, দরকার। আমি আপনাকে প্রমাণ দিয়ে দেখিয়েছি আপা। আমি আপনাকে একটা দেখাই, মানে মজার একটা জিনিস দেখাই। না কিন্তু আপনি ব্যারিস্টার যদি নিজুম এই, মজুমদার, আপনি আদালতের জায়গা বলছেন, আমরা এখন আদালতে বসে নাই, আমাদের কাছে জনগণ যা আমরা দেখছে আদালতে এবং নাই, জনগণের কিন্তু যে এই পৃথিবীটা পারসেপশন। তো, এই পৃথিবী আপনি বাদ দেন না আদালত, আপনি বাদ দেন, কিন্তু আমরা তো কেউ লজিকের বাইরে না। না নিশ্চয়ই আমরা না, দুজন কিন্তু আমরা যা কথা বলছি। দেখেছি বা যা দেখা হচ্ছে তার কি বাইরে আপনি দেখেছেন কিভাবে আপনি? আমাকে শুধুমাত্র আপনি কি দেখেছেন? উনি কি বায়াস দেখেছেন? বলে আপনি মানুষকে কিভাবে আপনি কি দেখেছেন? না না, বাদ দেন না, আপনি তো মাত্র বললেন যে আমরা যা দেখেছি। আপনি কি সম্মিলিত একজোট হয়ে কিছু দেখেন নাকি একা একা দেখেন? না ধরুন আপনি যদি বলেন আমরা কি দেখেছি, আমি কি দেখেছি, যাত্রাবাড়ির যে ঘটনাটি যেটি আসলে Right. ভিডিও ফুটেজ আকারে দীর্ঘ সময় দেখা যাচ্ছে পুলিশ কিভাবে গুলি করছে, দেখেন, আমি আমি একটু আপনার কাছে একটু ক্ল্যারিফিকেশন নেই। আপনি দেখেছেন নাকি আপনারা সম্মিলিতভাবে দেখেছেন, আপনি শুনেছেন? আমি দেখেছি, কি আপনাকেও দেখাতে দেখেছেন? পারি। কি দেখেছেন? আমি, আমার দেখানোর দরকার নেই, আপনার কথার উপরেই দেখেন না আমি কিভাবে পুলিশ, বের করি। একদল পুলিশ গুলি করছে এবং মানে নিরস্ত্র মানুষ, তারা হয়তো বিক্ষোভকারী, তারা। আপনি কিভাবে বুঝলেন নিরস্ত্র? ওইখানে তো মিছিলটা একটা আসছে, তার দিকে গুলি ছড়া হয়নি, এটা আপনি কিভাবে বুঝলেন? এখানে যা ভিডিও দেখাচ্ছে আমি ভিডিওটা আপনাকে বললাম, আচ্ছা, তার মানে হচ্ছে আপনি পুরো চিত্রটা জানেন না। ভিডিওটা বেশ অনেকটা সময়ের টানা তাহলে একটা ভিডিও আপনার, আছে। তাহলে আপনি আমাকে যে প্রশ্নটা করবেন, আমি যে সংক্ষিপ্ত এবং কাটছাট ঘটনাটা দেখেছি সেইটার প্রেক্ষিতে, না এটা বলেন এখানে আমাকে, আবার বলেন। এখানে একটা টানা ভিডিও আছে ব্যারিস্টার নিজুম মজুমদার, আপনারা কি এই ভিডিওর বাহিরে অন্য কিছু দিতে পেরেছেন যে না এটা ঠিক না, কোনটার এটা বাইরে? আসল ভিডিও? কোনটা? আমার কাছে অনেক ভিডিও আছে। কোথায়? আপনারা কেন আমার সেটি কাছে অনেক প্রকাশ ঘটনা, করছেন না? মানুষের আমার যদি কাছে অনেক ভ্রান্তি থেকে ভিডিও থাকে, আছে। বিভ্রান্তি থেকে আপনাকে থাকে। তো আমি প্রমাণ করেই দিলাম যে যেই লোকটাকে সিঙ্গাপুরে পাঠানো হলো, অর্থাৎ জাহাঙ্গীর আলমকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য, তাকে র্যাবের হেলিকপ্টার এসে তাকে উদ্ধার করতে হয়েছে, ওইখানে তাকে মেরে ফেলতো, তার অ্যাসিস্ট্যান্টকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেটা কি? ওটা তো 18ই জুলাই। নিশ্চয়ই এরকম ঘটনা তো ঘটেছে, আমরা দেখেছি আওয়ামী লীগের অনেক তাহলে মানুষকে মারা ওই হয়েছে, পুলিশকে মারা জিনিসটাকে, হয়েছে। ওই ঘটনাটাকে, ওই ঘটনা নিয়ে একটা ওয়ার্ড আছে জাতিসংঘের, আপনি বাদ দেন না। কারণ আমি সবচাইতে বেশি মুভড হয়েছি, জাহাঙ্গীর ভাই নিজে আমাকে ফোন দিয়েছে। আমি যখন কলকাতাতে 21শে ফেব্রুয়ারিতে সকালবেলায় গেলাম, আমার ফার্স্ট কাজ ছিল ওনার সাথে দেখা করা। আমি দেখা করেছি এবং আমি ওনার লং ইন্টারভিউ নিয়েছি। এবং আপনি জানেন না, আমি যখন জেরা করি সেটা কিন্তু ভয়ঙ্কর। আমি ওনাকে নানান ভাবে, এবং আমি একজন মানুষ মিথ্যা কথা বলে কিনা এইটা বাইর করার সবচেয়ে ইজি পদ্ধতি হচ্ছে, ভাই একটু গল্পটা আরেকবার বলেন তো, আরেকবার। যখন সে রেজিস্ট করে যে এটা গল্প না, আমি কিন্তু অনেক সময় প্র্যাকটিস করে ওয়ার্ডিং ইউজ করি, গল্পটা বলেন তো আরেকবার। যখন সে ধরতে পারে যে আমি গল্প কেন বলছেন, এটা গল্প না, এটা ফ্যাক্ট, তখন বুঝতে পারি যে তার কথাতে সে সৎ।
সে আমাকে 3-4 বার একই কথা বলেছে একই জায়গাতে। কারণ গাজীপুরের হচ্ছে যে জাহাঙ্গীর আলমের কারণ কথা হচ্ছে যে তার বলছেন, জীবনে তিনি এটা ঘটে বলেছেন গেছে। তিনি ভিকটিম হতেই পারেন, আওয়ামী লীগের অনেকে এখন ভিকটিম আপনি আমাকে হয়েছে। বলেন, যে যিনি ভিকটিম না হতে পারেন, মানে একটা মানুষকে মেরে ফেলছে, রিপোর্টে বলতে তিনি নাকি মানুষকে মেরে ফেলছেন, তাহলে এই রিপোর্টের সাথে জি, আমি আমি যুদ্ধ আসলে সেই করব নাকি প্যারাটাও করব? দেখতে চাচ্ছিলাম, যদি আপনি আমাকে একটু দেখাতে পারেন আমি আমি খুব। আমি আসলে আমার আসলে ভালো হয় আমি আসলে জাহাঙ্গীর ভাইকেই একটা টেক্সট করি, আমি আমি এখনই বের করবো, এটা খুব ইম্পর্টেন্ট। আমি আপনাকে কথা দিচ্ছি এই প্রোগ্রামের ভেতরেই আমি সেই প্যারাটা আপনাকে বের করে দেখাচ্ছি। আমি আপনাকে একটু রেফার করব যে আপনি যদি একটু কষ্ট করে সূচিপত্রগুলোর দিকে যান, সূচিপত্র সেইজ ইট অল। সেখানে বলছে ভায়োলেশন এন্ড অ্যাবিউজেস ডিউরিং দ্য প্রোটেস্ট, ঠিক আছে, ভায়োলেশন এন্ড অ্যাবিউজেস ইন দ্য আফটারমাথ অফ দ্য প্রোটেস্ট। এই পুরো জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এখানে লিখেছে যে ইউজ অফ ফোর্স ভায়োলেশন বাই পুলিশ, র্যাব, বিজিবি ইনক্লুডিং এক্সট্রা জুডিশিয়াল কিলিং। একটা জায়গাতেও লেখা নাই প্রোটেস্টাররা যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে। আপনি বের করে দেখাতে পারবেন যে এই আন্দোলনের ভবনে তার হাতে বাঁশের লাঠি, তার হাতে নানান ধরনের দেশীয় অস্ত্র শস্ত্র, জি। সে নিজে বলেছে, জি, প্রকাশ্যে ডক্টর নিশি বলেছে। মজুমদার, আমি এটা নিয়ে এখানে আপনার ভিডিও সাথে দিয়েছে। একমত, আমি এখানে আপনার সাথে একমত যে এই বিষয়গুলো বলা যেতেই পারতো, বা বলা বলা থাকলে রিপোর্টটাকে আরো কনক্লুসিভ মনে হতো। ও, তাহলে আপনার কথাটা কি শোনাচ্ছে আব্বা, যে হ্যাঁ আপনাকে যখন আপনি যখন না, তাকে ঘুষি আমার দিলেন, আমার কথাটা পুরোটা কেউ শেষ করি, আপনাকে যে ঘুষি এটা দিয়েছে, যদি হ্যাঁ, পুরোটা থাকতো, তার ঘুষি। এই বিষয়টা নাই, কিন্তু যা আছে সেটি কি মিথ্যা? আপা, আপনি এই যে আপনি বারবার ওই জায়গাতে ঘুরে আসছেন, এটা কি জানেন, এটাকে আমরা বলি হচ্ছে লজিক্যাল ফ্যালাসি। লজিক্যাল ফ্যালাসিটা কিন্তু বেশ ভয়ঙ্কর একটা ব্যাপার। লজিক্যাল ফ্যালাসি হচ্ছে আপনি কুযুক্তি দিচ্ছেন, সরি উইথ ডিউ রেসপেক্ট, কেন বলছি জানেন, আমাকে মারছে, আমি তাকে ফোর্স ইউজ করছি, আমাকে মারার পর আমি ফোর্স ইউজ করছি, সেইটা আলোচনা হতে পারে। এখন আমাকে যে মারছে আপনি ওই কথাটাই বলছেন না, আপনি শুধু বলেছেন আপনি যে মেরেছেন এটা কি সত্যি। আমাকে ধরেন কেউ একটা চর মেরেছে, রিটালিয়েশন হিসেবে তাকে একটা লাথি মারলাম, আপনি শুধু আমার লাথিটা নিয়ে কথা বলতে চান, কিন্তু চরটা নিয়ে কথা বলতে চান না। তাহলে আপনি আমাকে বলেন তো যে না, আমার প্রতি জুলুম হচ্ছে কি হচ্ছে না। না সেটা বলতেই পারেন, কিন্তু কিন্তু যে ব্যাপারটা, আমি আবারও সেই ভিডিওগুলোর কথা বলছি, সেখানে আপনি যাত্রাবাড়ির ভিডিওটি দেখেন, আপনি দেখেন আবু যাত্রাবাড়ির সাইদের, কোন ভিডিও? আপনি আবার দেখেন আবু যাত্রাবাড়ির সাইদের কোন ভিডিওটির ভিডিও? দিকে তাকান, মানে যে ভিডিওগুলো, যাত্রা এবং আবু জাতিসংঘের এই রিপোর্টে। আবু সাইদের ভিডিও দিকে তাকাচ্ছি, আমরা কি দুই জায়গাতে জাম করব? মানে দুটো কথা বলেছেন, যাত্রাবাড়ি আর আবু সাইদ, কোনটা দিকে ফোকাস করব? আপনি যে কোনো দেখেন, মানে আমি বলছি ঠিক যে আছে, কয়েকটা তাহলে ভিডিও আমরা অন্তত মানুষের মাথায় আবু গেঁথে গেছে সাইদের বলে আমার মনে হয়। আবু সাইদের দিকে ফোকাস করি। হ্যাঁ, আবু সাইদের দিকে ফোকাস করি। আচ্ছা, আবু সাইদের কথাটা লেখা আছে ওদের 66 নাম্বার প্যারাতে, ঠিক আছে, যেখানে বলা আছে ওসিএইচআর হ্যাজ কনক্লুডেড। আচ্ছা, কনক্লুডেড কিভাবে হলো? বিচার তো চলছে। ওই কনক্লুডেড কিভাবে সিদ্ধান্তে আসলো? হ্যাঁ। একটা সাবজুডিস ম্যাটার নিয়ে সিদ্ধান্তে কিভাবে আসলো? আমরা কি এটা কি জানি যে এখানে ইন্টারভেনিং কোনো ফ্যাক্টর আছে কিনা? আমরা কি জানি যে চেইন অফ কজেশন ব্রেক করেছে কিনা? চেইন অফ কজেশনটা কি জিনিস একটু বলি, অনেক দর্শকরা বুঝবে না। ধরা যাক যে আপনি একটা ওয়ারফিল্ডে গিয়ে আহত হলেন, আমি আপনার সহযোদ্ধা, আমি আপনাকে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছি হসপিটালে। আপনি যেই বোমার আঘাতে আহত হলেন ওটাতে আপনি মারা নাও যেতে পারতেন, কিন্তু আপনাকে স্ট্রেচারে করে হসপিটালে নেওয়ার সময় আমি যে আপনাকে দুবার ফেলেছি, অপারেটিং ফ্যাক্টরটা হচ্ছে আপনার ওই দুবার ফালানোর কারণে। তাহলে আমরা কিভাবে বুঝবো? একাই দেখেছি নাকি? ঠিক আছে, তো যে ওই যে সে পুলিশকে মারতে গেছে সেটা আপনি দেখেছেন? হ্যাঁ, হ্যাঁ দেখেছি, একটা হাতে একটা লাঠি ছিল। কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে আপা, আপনি যখন গাজীপুরের যাত্রাবাড়ির ঘটনাটা দেখেন তখন সবাই আপনারা একসাথে মিলে দেখেন আমরা তো দেখলাম, কিন্তু একবার আপনি এটা কেন বলেন না আমরা তো দেখলাম আবু সাইদ অ্যাটাক করেছে, এটা কেন বলেন না? কারণ আবু সাইদ লাঠি নিয়ে অ্যাটাক করেছে, এটা তো একটা পাল্টাপাল্টি ছিল বটে। পুলিশ তো এমনি শুধু শুধু গিয়ে যেখানে সেখানে গিয়ে গুলি করছে না, পুলিশকে যদি একটা তাহলে প্রোটেস্ট একটা ছিল, লাঠি এটা তো দিয়ে নিশ্চিতভাবে পুলিশকে যদি একটা লাঠি দিয়ে বাড়ি দেওয়া হয়, তারা তাহলে আপনি লেথাল মেটাল বলছেন প্যালেট যে ব্যবহার করে ফেলবে। রিটালিয়েশনটা কি হতে পারে? পুলিশ যদি অ্যাপ্রিহেন্ড করে এই লাঠির আঘাতে তার মৃত্যু হতে পারে, পুলিশের বুকে আছে যে পুলিশ যদি বা আইন শৃঙ্খলা বাহিনীতে আমাদের পুলিশ পরিষ্কারভাবে পুলিশ প্রবিধানে লেখা আছে পুলিশ আক্রমণের শিকার হলে তার আত্মরক্ষাতে সে গুলি করতে পারবে। কোথায় এবং গুলি সেটার করতে জন্য তার পারবে? কোনো এমন ভাবে এবং গুলি সেটার করতে জন্য পারবে যে তার সে মারা যায়। হ্যাঁ, মানে সেজন্য তো, মানে আপনি এরকম একটা লাঠি হাতে এক যুবক থাকলে, আপনি আইন শৃঙ্খলা বাহিনীর গায়ে যদি আপনি আঘাত করেন, ওই পুলিশ অফিসার যদি মনে করে যে তাকে আপনি হত্যা করতে এসেছেন, তিনি যদি মনে করেন,
তার ওই ডিসক্রিপশন আছে, তিনি সাথে সাথে সেই মেজারটা নিতে পারেন, সেলফ ডিফেন্স। সাথে সাথে করতে পারেন, সাথে সাথে সেলফ ডিফেন্সে করতে পারেন, কিন্তু আমরা এটাও দেখেছি যে তার রক্তক্ষরণ হচ্ছে তার মাথার পেছনের থেকে। আচ্ছা, সে যখন আমার সামনে আবার আসবে, আমার আমার তখন ধারণা কি হবে, তো আমাকে আবার মারতে এসেছে, এটা আমার মনে হতে পারে কিনা, মানে যদি না আমি না আমার নিজুম যদি এটা মজুমদার মনে পারে না, হয়, এটা মনে হতে পারে না। আমার কিন্তু মনে হয় আপনি যদি আমাকে একবার পিটা যান এবং আবার আমার কাছে আসেন, আমার কাছে মনে হতে পারে যে আপনি আমাকে আবার মারবেন আপনি চান্স সেলফ পেলে। ডিফেন্সের কথা বলছিলেন নিজুম আমার মজুমদার, সেটা তো না না সাথে সেলফ সাথে হতে ডিফেন্স হবে। না, আপনি আমাকে 1 বছর সেলফ আগে ডিফেন্স না, মেরেছিলেন, আজ আপনি আমার সামনে আসলেন, আমার মনে হলো আপনি আমাকে মেরে এক ফেলতে বছর পারেন। আগের এটা 1 বছর আগের ঘটনা না। এখন আপনি চেইন অফ কজেশন ব্রেক আচ্ছা করতে চাচ্ছেন, আপনি আমাকে এটা 1 বছর আগের ঘটনা না, ওইটা ওই দিনেরই ঘটনা, ওই সময়েরই ঘটনা। আপনি ব্যারিস্টার পুলিশ নিজুম তাকে মজুমদার, আপনি আইন পুলিশ অনেক তাকে ভালো ছন্না, জানেন, আপনি আইনজীবী, ব্যারিস্টার, সলিসিটর। আমি তো এই জন্যই মানে আপনাকে এটি আইনটা কি বোঝানোর সেলফ চেষ্টা ডিফেন্স করছি হতে পারে? যে আপনি এটি বলেন, আপনি কিভাবে বুঝলেন। আইনজীবী হিসেবে এটি সেলফ ডিফেন্স? পুলিশ তাকে, এই জন্যই তো আমি বলছি যে পুলিশ তাকে যেই ছররাগুলি করেছে সেটা তার লেগেছে তার পায়ে, আমরা দেখেছি সে পায়ে ধরে বসে গেছে, তাই তো? আমরা আমরা 21 নম্বর পেজে যাই, আমরা 21 নম্বর পেজে যাব। এই দেখেন, এই দেখেন, 20 নম্বর পেজে যান। এই বৃষ্টির এই এই ঢিল ঢিল ইট পাটকেল এগুলো তো মারছিল তারা, তো আমরা কিভাবে নিশ্চিত হলাম যে তার কলিগদের ইটেই তার মাথাতে লাগেনি? এটা আমরা কিভাবে নিশ্চিত হলাম? আমরা কি নিশ্চিত? আমরা এটা বলেন আমাকে গেল। এর আগে তার যে রক্তক্ষরণ হচ্ছিল এবং তার বন্ধুরা যে তাকে ক্যারি করার সময় দুবার ফেললো, এই দুটো কারণে তার মৃত্যু হয়নি, আপনি কিভাবে বুঝলেন? এটা আমাকে বলেন, আচ্ছা, বলেন এই দুটো পুলিশ কারণে যে যে মৃত্যু গুলিটা হয়নি। করলো তার ব্যাখ্যা আপনি কিভাবে দিতে পারেন ব্যারিস্টার নিজুম মজুমদার? আমি তো আপনাকে ব্যাখ্যা দিচ্ছি। এখন মুশকিলের জায়গাটা হচ্ছে যে আপনার হিউম্যান চান্স আছে, তারা কি একবারও বলেছে যে তার বন্ধুরা যে তাকে ড্রপ করেছে রাস্তাতে? দেখেন তো এই ওয়ার্ডটা বা এই সেন্টেন্সটা লেখা আছে কিনা ভিডিওতে, কি আমরা এটা দেখেছি? না, এটা এখানে ভিডিওতে আমরা দেখেনি যে তাকে ফেলে দেওয়া হয়েছে, মানে জাতিসংঘের প্রতিবেদনে যেটা আমি দেখছি, যেটা সেখানে এটা কিন্তু নাই। আপনি তো ভিডিওতে দেখেছেন তাকে ফেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, তাকে নিয়ে যাওয়ার ঘটনা আমি দেখেছি, সম্ভবত ফেলে দেওয়া হয়েছে, আমি পুরোটা মনে সম্ভবত করতে পারছি না। আপনি আপনি শুধুমাত্র সেটাই মনে করতে পারেন যে এই জিনিসটা আপনার জন্য কনভেনিয়েন্ট, এটা কেন বলেন তো? না, ব্যারিস্টার নিজুম মজুমদার, ব্যাপারটা আমার জন্য কনভেনিয়েন্টের বিষয় না। এবং না, না, আমি একটু মানে এটাও স্পষ্ট করতে আপনি চাই আপনি আবু আপনার সাইদ কাছে এবং মারতে আমার এসেছে এটা দর্শকদের মনে কাছে, করতে এটা পারেন একটু না স্পষ্ট করতে আপনি? চাই। না না, ব্যারিস্টার নিজুম আবু মজুমদার, সাইদের যে আমি মারার একটা কথা আপনি প্রশ্ন মনে করতে করছি, পারেন না। মানেই আমি সেই প্রশ্নটার যা কন্টেন্ট সেটাই আমি বিশ্বাস করছি বলে বলছি, এখন বা তখনকার করছে না, সব ক্ষেত্রে এটি ঠিক না। আমি প্রশ্নগুলো করছি কারণ এই প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো উঠছে। না, আপনি আপনার এই যদি প্রশ্নগুলো বিভ্রান্তিটা আছে, পরিষ্কার খুবই করতে সত্যি পারেন। কথা, একদম সত্যি কথা, আপনার সাথে 100% একমত, এই প্রশ্নগুলো আছে। কিন্তু আমি যে জায়গাতে কনসার্ন সেটা হচ্ছে যে আপনার প্রশ্নগুলো ঘুরে ফিরে এই জায়গার বদলে কেন ওই জায়গাতেও হয় না একই সাথে, মানে ইন অ্যাডিশন উইথ দিস, যে সেখানে যে তাকে দুবার ফেলে দেওয়া হয়েছে, এই ব্যাপারে আপনার মতামত কি? এইটা আপনি আমাকে প্রশ্ন করলেন এই না। ব্যাপারে আপনি কারণ মতামত এটা কি দেবেন না। এই ব্যাপারে যখন আমার মতামত দেওয়ার হয়, যখন আমি ছাত্রদের কারোর সাথে কথা বলি, যখন আমি বর্তমান সরকারের কারোর সাথে কথা কেন বলি, আমি তখন যখন আমি কথা হাসিব বলি আল এটা কেন ইসলামের ইম্পর্টেন্ট না? বরাতটা রেফার করি, কেন? তখন আমি আমি তো একটা সিরাজগঞ্জে মৃত্যু নিয়ে কথা বিএনপি নেতা বলছি। কি বলেছেন যে পুলিশকে না মারলে পুলিশের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে এভাবে করে, সেই কথাগুলো তখন আমি রেফার করি। কিন্তু আপনি যেহেতু কথা বলবেন আমার আওয়ামী সাথে লীগের পক্ষে, ইম্পর্টেন্ট না কেন? মানে আমিও তো একজনের মৃত্যু নিয়ে অ্যানালাইসিস না, করছি। আপনি যেহেতু কথা কারণ আবু বলছেন, সাইদের মৃত্যু, আপনি যেহেতু এই দায়গুলো অস্বীকার করছেন, অতএব আপনাকে আমার জানতে কোন হবে দায়টা? আপনারা কিভাবে। আমি 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 না, কোন দায়টা? আওয়ামী লীগ অস্বীকার করছে, আওয়ামী লীগ অস্বীকার করছে, একদম প্রতিক্রিয়া জানিয়ে আওয়ামী বলেছে। লীগ অস্বীকার করছে না। আওয়ামী লীগ বলছে যে তার মৃত্যু যেই যে চেইন অফ কজেশন ব্রেক করেছে সেটা তো হতে পারে, সম্ভাবনার কথা বলছে। আওয়ামী লীগ কোন জায়গাতে? কারণ আওয়ামী লীগ আবু সাইদের মৃত্যুর পরে শোক বার্তা দিয়েছে, হ্যাঁ, আবু সাইদের মৃত্যু তো অস্বীকার করেনি। আমরা সাবেক আবু সাইদের প্রধানমন্ত্রী, সাবেক মৃত্যুর ক্ষেত্রে এটা প্রধানমন্ত্রী বলছে শেখ যে এটা হাসিনার তদন্ত বক্তব্য, হবে। শেখ হাসিনার বক্তব্য ফেসবুকে যেটি, মানে আওয়ামী লীগের কি অফিসিয়াল বলেছে? ফেসবুকে যেটি কি আসে, বলেছে? কি বলেছে? হ্যাঁ শেখ হাসিনার বক্তব্যটা আপনি একটু কোট আনকোট করেন তো হ্যাঁ, শুনি তিনি আমি। বলেছেন যে আবু সাইদের মৃত্যু রাবার বুলেটে হয়েছে, মানে পুলিশ রাবার বুলেট ছুড়েছে। আবু সাইদ মুগ্ধর কথা তিনি রেফার করেছেন, বলছেন চাইলে আপনাকে পাঠাতে পারি, আপনি একটু দেখে নেন। জাতিসংঘ। আমি আপনাকে যেই কথাটা বলতে চাই, বাংলাদেশ এই যে আমরা ভুল কোট করি, আপনি মনে হয় কোনো একটা জায়গাতে মিক্স করে ফেলছেন। বাংলাদেশ আওয়ামী লীগ আবু সাইদের মৃত্যু নিয়ে তাদের কোনো ডাউট নেই, আবু সাইদ মারা গেছে। ডাউটের জায়গাটা বা যে রেইজ, বিকজ প্রশ্নগুলো আমরা রেইজ করেছি, আমরা সমর্থকরা কর্মীরা রেইজ করেছি, আমাদের কথারই মিরর কিন্তু আওয়ামী লীগ, ঠিক আছে? সুতরাং আওয়ামী লীগ যা করেছে সেটা তার ভক্তদের কথা, তার সমর্থকদের কথা, তার কর্মীদেরই কথা। কারণ ওই মৃত্যুর আসল কারণ কি, কিভাবে মৃত্যুটা হয়েছে, মৃত্যুর জন্য কে দায়ী, এটা প্রমাণিত হবে কোর্টে। জি, আমরা শুধুমাত্র সম্ভাবনার কথা বলছি। হ্যাঁ, যদি শর্টগানের গুলিতে মারা যায়, আদালতে যদি সেটা প্রমাণিত হয় আমরা দেখব,
সেটা কি ধরনের রায় হয়েছে, কিন্তু আমার যে আপত্তির জায়গাটা সেটা হচ্ছে জাতিসংঘ যখন বলছে ওসিএইচআর হ্যাজ কনক্লুডেড, চূড়ান্ত সিদ্ধান্তে এসেছে, কিভাবে চূড়ান্ত সিদ্ধান্তে আসলো, এটি জাতিসংঘ চূড়ান্ত সিদ্ধান্তে এসেছে, তার মানে এই না যে আদালত কিভাবে চূড়ান্ত আসলো? সিদ্ধান্তে আমরা আসলো। তো জাতিসংঘের রিপোর্টটা নিয়ে কথা বলতেই এত কিছু বললাম। হ্যাঁ, হ্যাঁ। জাতিসংঘের রিপোর্টটা যে একটা ভুয়া, জাতিসংঘের রিপোর্টটা যে অনেক রকমের বিভ্রান্তিকর একটা এলিমেন্ট, এইটাই তো প্রমাণ করার চেষ্টা করছি। এই আজকে এতক্ষণ কত মিনিট হলো, 20-25 মিনিট মনে হয়ে গেছে, আমরা তো শুরু থেকে এইটাই আপনাকে বলার চেষ্টা করছি যে জাতিসংঘ প্রথমত একটা সভরেন কান্ট্রির কার্যক্রমে হস্তক্ষেপ করেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে তারা যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের ভিতরে সত্যতা আসেনি। জামাতের শিবিরের যে প্রধান, ঢাকা ইউনিভার্সিটির প্রধান কাইয়ুম বলেছে জাতিসংঘের পুরো রিপোর্টের সময় আমরা তাদেরকে সাহায্য করেছি। এটা আমি শেষে আসার কথা ছিল, এখন চলে আসলাম। শিবিরের ছেলে পুরোপুরি যেখানে যেই রিপোর্টে সাহায্য করে, এটা আমার কথা না, কোট আনকোট কালের কণ্ঠের রিপোর্ট, যেখানে শিবিরের ছেলেপেলেরা, আজকে যদি ঘটনা এমন হতো যে ছাত্রলীগের ছেলেরা সাহায্য করেছে, আপনি এই রিপোর্টকে মেনে নিতেন? কিন্তু আওয়ামী লীগও তো তথ্য দিয়েছে, মানে আওয়ামী লীগের কাছেও তথ্য আওয়ামী দিয়েছে। লীগের 100% কথা হয়েছে। আমি তো কলকাতাতে গেছি এই প্রজেক্টে, এই সাক্ষাৎকার নেওয়ার জন্য, ডকুমেন্টারি বানানোর জন্য, এগুলা কিভাবে হয়েছে সেগুলোর জন্য। সেখানে তারা বলেছে যে যেই দুজনের সাথে কথা বলেছে কোনো ওয়ার্ডই তাদের আনা হয়নি। এখানে আপনার যে এই যে সিদ্ধান্তটা, এই যে আপনি 117 নাম্বার যে প্যারাটা আমরা রেফার করছিলাম, এই জায়গাতে অফিসিয়ালদের কথা বলা হচ্ছে। আসাদুজ্জামান খান কামালের বক্তব্য কি এখানে রিফ্লেক্ট করেছে? আসাদুজ্জামান খান কামাল তিনি মিটিংটা ডেকেছেন, এই 117 নম্বর প্যারাতে দেখেন তো উনার কোনো কোর্ট নাই কেন? উনি কি বলেছেন? উনি বিজিবি কমান্ডারকে নির্দেশ দিয়েছেন। না, উনার কোনো কোর্ট নেই কেন? উনার সাথে তার মানে জাতিসংঘ কথা বলেনি? আপনি শুধু বিজিবি কমান্ডারের কথা কেন বলছেন জানেন? কারণ বিজিবি কমান্ডার একমাত্র আপনাদের মানে হাতের পাঁচ, কারণ সে বাংলাদেশে আছে। এই তো ঘটনা। প্রধানরা তো আছেন, পৃথিবীর জেলখানায় বাংলাদেশে আছেন সাবেক এতগুলো পুলিশ প্রধান। এত এবং এই নিরাপত্তা যে কোর সংস্থা কমিটির এত মিটিংটা যে হতো সেটা তো হতোই, তাই না? সেটা তো হতোই, প্রতি সন্ধ্যায় কোর কমিটির অবশ্যই হয়েছে। সেই মিটিং এ প্রধানমন্ত্রী এই কথা বলেছেন যে এদেরকে মেরে ফেলো আর লাশ লুকিয়ে রাখো। প্রধানমন্ত্রী আমাকে নিজে বলেছেন, আমি আপনাকে কোট এবং আনকোট করি, কোট এবং আনকোট, আমার বলা উচিত কি উচিত না আমি জানি না, কিন্তু আমাকে বলতে হবে। প্রধানমন্ত্রীকে আমি জিজ্ঞেস করেছিলাম, আমি ওই মূলত এদের গ্রেফতার প্রসঙ্গে কথা যখন বলছিলাম, এক ফ্ল গুলো বের করে দেই, এই রিপোর্টের কি আর কোনো ক্রেডিবিলিটি থাকে? বলেন তো থাকে কিনা? এটা আপনার কিন্তু আমরাও তো প্রধানমন্ত্রীর সেই বক্তব্যটা শুনেছি, মানে একটা বক্তব্য আপনি নিশ্চয়ই প্রধানমন্ত্রী শুনেছেন বলেছেন যে লাশ লুকিয়ে রাখো। না, লাশ লুকিয়ে রাখো না, তিনি নির্দেশনা দিচ্ছেন। কি নির্দেশনা দিচ্ছেন? আপনি চাইলে আমি একটু অডিওটা প্লে করতে পারি। অডিওটা প্লে করা লাগবে না। দাঁড়ান। প্রধানমন্ত্রীর এই বক্তব্য, আপনি কি জানেন যে আমি আপনাকে এখনই আপনার বক্তব্য আপনার একটা টক শো থেকে নিয়ে 10 থেকে 15 সেকেন্ড আপনার ভয়েসটা ক্লোন করে আমি একটা আপনার টক শো বানিয়ে দিতে পারি এই মুহূর্তে। ঠিক ভাইস ভার্সা আপনিও পারেন আমাকে বানিয়ে দিতে। তা হয়তো হতেই পারে, কিন্তু আপনারা তো এটাকে চ্যালেঞ্জ করে দেখান নাই যে এটা আসলে কোনটা চ্যালেঞ্জ করে কি দেখাবো? আমাকে বলছে যে এটা প্রধানমন্ত্রী করেছে, আমরা এটাকে রিফিউজ করেছি, আমরা কমপ্লিটলি এটা রিফিউজ করেছি। এইটা কি আপনারা রিফিউজ করেছেন? কোনটা? হেলিকপ্টার মানে কাজ দেখে কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে। হ্যাঁ, পাকড়াও করলে না, ওটা বলা হয়। কার গলা? কে? জি, আপনি এটা শুনেছেন? এই গলাটা কার? আমি তো চিনতেই পারছি না। আপনি কি বক্তব্যটা শুনতে পাচ্ছেন? মাইক্রোফোনে যাচ্ছে না? আমি কথা শুনতে পাচ্ছি, কিন্তু গলাটা কার? এটা কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য না? তিনি নির্দেশ আমার দিচ্ছেন তো মনে লেথাল হচ্ছে ওয়েপন আমার ব্যবহারের। এক চাচির গলার মতো লাগছে। আপনার মনে হয় সাধারণ মানুষেরও তাদের চাচির গলার মতো মনে হচ্ছে? না, আমার এখন আপনি যদি আমাকে মানে জোর করে এইটা প্রমাণ করার চেষ্টা করেন যে প্রধানমন্ত্রীর গলাটা আমি শুনেও না বোঝার ভান করছি, তাহলে তো আমার জন্য এটা পেইনফুল। আচ্ছা, এটা তাহলে শেখ হাসিনার আপনি আমাকে যেটা শুনিয়েছেন প্রধানমন্ত্রীর গলার, আমি প্রথমে বুঝিনি আপনি কি বাজাচ্ছেন। আমার কাছে মনে হচ্ছে এক ভদ্রলোক কথা বলছেন। হ্যাঁ, এক ভদ্রলোকও আছেন, কিন্তু আপনি মনে হয় তাহলে পাশে একটা ছেলের গলা আছে, আর যে মহিলা কণ্ঠ সেটা আমার প্রধানমন্ত্রীর মতো মনে হয়নি। আপনাকে আরেক এখন লেটার লিখবেন ব্যবহার করুন।
যেখানে পারে সেটা গুলি করবে। তাহলে হেলিকপ্টার মানে তার জায়গায় তবে কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? সবগুলিকে কি বলতেছেন বলছিলাম। বুঝতেছি না তো। হ্যাঁ, পাকড়াও করলে ওদের না, ওটা বলা হয় ওটা আমি 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 আসলে বুঝতেছি না কি বলছেন। সবাইকে বল। তিনি বলছেন মানে আপনি একটু আমাকে অনুবাদ করে বলেন। হ্যাঁ উনি বলছেন যে লেথাল ওয়েপন ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে এখন থেকে, সবগুলোকে পাকড়াও করা, যেখানে পাবে সেখানে পাকড়াও করবে, এবং এখন হেলিকপ্টার দিয়ে উপর থেকে করাচ্ছি, তার বক্তব্যটা এরকম। আমার আমার প্রথমত হচ্ছে যে প্রথমত হচ্ছে যে এই যে আপনি জানেন যে এগুলা কিন্তু আপনার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এভিডেন্স অ্যাক্ট, যারা এভিডেন্স আইন যারা পড়েছে তারা জানে যে এইসব এভিডেন্স একটা নিউট্রাল আদালতে, এইটা তো কার কোনো আদালতই না, এইসব ফোন কনভারসেশন, ফোন রেকর্ডিং, এগুলাকে 3টা লাথি মেরে কোর্ট ফেলে দেওয়ার কথা, মানে এভিডেন্স অ্যাক্ট যদি ফলো করে। মানে এইটা এইটা আমার প্রতিপক্ষের বিরুদ্ধে হলো আমি এগুলাকে গণায় ধরতাম না, কারণ হচ্ছে যে এগুলোর ভয়েস টেস্ট লাগবে, এইটা তার ভয়েস কিনা সেই ভয়েসের প্রমাণ লাগবে, সেই ভয়েসের পিচ রেকর্ডিং, এটা সেটা উনার হয়তো গলা আদালতে কিনা, লাগবে, নিশ্চয়ই লাগবে। সবকিছুই লাগবে। আমি তো এটা একটা সিরিয়াস সেন্সিটিভ ম্যাটার, এখানে দেশের প্রধানমন্ত্রীকে অ্যাকিউজ করা হচ্ছে, আমি এটা একটা ভয়েস শুনে আমি বলে দিলাম যে হ্যাঁ এটা উনারই গলা, এতটা আমার মনে হয় যে মানে নিশ্চয়ই আমি ব্যারিস্টার মজুমদার মানে নিশ্চয়ই আদালতে এটা এটা যাবে আপনার এবং জন্য তখন এগুলো অবিবেচক, চ্যালেঞ্জ আপনার হবে। প্রতি ইনজাস্টিস হবে। আপনার একটা প্রোগ্রামে এসে আপনার দর্শকদেরকে যদি আমি বিভ্রান্ত করি, এটা আপনার প্রতিও ইনজাস্টিস। জি নিশ্চয়ই, আমি এজন্যই আসলে একটু বিভ্রান্তি থেকে বের হবার জন্য আপনার কাছে এই আমি আপনাকে প্রশ্নগুলো, বিভ্রান্তি থেকে বের করার যাবতীয় চেষ্টা প্রশ্ন করি, আসলে বিভ্রান্তি থেকে আমি বের আপনাকে হবার জন্য, বিভ্রান্তি থেকে যে বের করে নিয়ে আসছি। আপনি আমাকে আমার লয়ার মানেন, আমি আপনাকে বের করে নিয়ে আসছি, আপনি চুপচাপ বসে থাকেন, দেখেন আমি না আপনাকে এই বিভ্রান্তি আমি থেকে চুপচাপ বের করে বসে নিয়ে থাকলে তো আসছি। হবে না, আমার প্রশ্নগুলো আমি করব আমার ঠিক প্রশ্নগুলো আছে, আমি করব। আমি আপনাকে এই বিভ্রান্তি থেকে বের করে নিয়ে আসছি। প্রথমে আপনি আমাকে বলেন, যিনি জাতিসংঘের এই হিউম্যান রাইটস অফিসের প্রধান, তিনি একটি সার্বভৌম দেশের আইন শৃঙ্খলার উপরে হস্তক্ষেপ করেছেন কি করেন নাই? না আপনি আমাকে জেরা করেন না এখানে, আপনি আমাকে যে আপনি আইনজীবী মানুষ, আপনি জেরা করবেন, আপনার সেই পদ্ধতি আছে আপনার জানা। আমি আসলে কোনো পক্ষ না ব্যারিস্টার নিঝুম মজুমদার, আপনি যদি আমাকে একটা পক্ষ মনে করেন তাহলে আপনি আমি একটু ভুল আপনাকে কেন করবেন। পক্ষ মনে করবো? আপনি হ্যাঁ। আমাকে প্রশ্ন করেছেন, আমি আপনি এখানে আমাকে কোনো ফুল পক্ষ না, পাখি নিয়ে আমি কথা বলতে আপনাকে বলেন, প্রশ্ন করি, আমি আপনি ফুল বরং পাখি নিয়ে উত্তর কথা দেন। বলবো। আপনি আমাকে প্রশ্ন করেছেন এমন একটা প্রশ্ন যে এইটা পাল্টা জেরার দাবি রাখে। না আপনি আমাকে আপনি যদি এখন আমাকে বলেন বলেন এইটা যদি ভুয়া হয়, এইটা যদি এআই দ্বারা হয় বা সেটা, আপনারা কেন এটাকে মানে প্রমাণ করছেন না? মানুষের কাছে তো ছড়িয়ে গেছে নাকি, কি কি প্রমাণ করবো? মানে এটা যে ভুয়া। অভিযোগ যে, আপনি কি জানেন যে ওনাস ইজ দ্য শোল্ডার অফ দ্য পিপল হু আর কমপ্লেনিং, যিনি অভিযোগ করেছেন ব্যারিস্টার নিঝুম শোল্ডার। মজুমদার, আপনি আবারও আদালতের কথা বলছেন, আমি একটু মানুষের আমি পারসেপশনের কি, কথা বলছি। তাহলে আপনি আমাকে কি বলছেন? এই যে আমাকে ধরেন কমেন্টের মধ্যে অনেক গালিগালাজ করে, আমি প্রমাণ করব যে আসলে যে আপনি যে আমাকে অমুক গালি দিলেন ওটা আসলে আমি না। সে This is কোন not যদু my মধু গালি duty. দিচ্ছে সেটা হয়তো আপনি আমলে নাই আপনাকে নিতে পারেন। আপনাকে নানান ভাবে কখনো বলা হচ্ছে আওয়ামী লীগের দালাল, কখনো বলা হচ্ছে বিএনপি দালাল, কখনো বলা হচ্ছে জামাতের দালাল, আমি প্রায় দেখি আপনাকে এগুলা বলেন। আমাকে রাজাকারও বলা হয়, আমাকে স্বৈরাচারের দোসর দালাল সবই বলা হয়। দেখলাম না যে আপনি বলছেন যে আমি কিন্তু জামাতের দালাল না, আমি কিন্তু আওয়ামী লীগের দালাল না। আপনি তো ক্লারিফিকেশন দেওয়ার প্রয়োজন মনে করেন না, কারণ এটাকে আপনি অপ্রয়োজনীয় মনে করেন। তো এই ব্যাপারটা একই, যে আমার উপরে অভিযোগ আনছে, আমি তো আওয়ামী লীগ শুরুতেই বলে দিয়েছি যে এই গভর্নমেন্ট, এই আদালতই অবৈধ, এই সরকারই তো বৈধ না, বিচার তো অনেক পরের ব্যাপার। কিন্তু এই ভয়েস রেকর্ডটা যে তার না, এটা যে মানুষের কাছে ছড়িয়ে যাচ্ছে, এটা যে তার না, এটি কি আপনারা কোনোভাবে প্রমাণ করতে পেরেছেন? আমি আপনাকে এখন একটা ভয়েস রেকর্ড শোনাবো, ঠিক আছে? আমি আপনাকে একটা ভয়েস রেকর্ড শোনাচ্ছি। ব্যারিস্টার নিঝুম মজুমদার, আমি কিন্তু এটা জানি যে এআই দিয়ে ভয়েস বানানো যায়, আমি কিন্তু এটা জানি। আমি আপনাকে একটা ভয়েস রেকর্ড শোনাচ্ছি। ভয়েস শুনে কি করবে? আমার বিশ্বাস হচ্ছে না নাকি? শুনতে পাচ্ছেন? আবার শোনাই আপনাকে, সরি। ভয়েস শুনে কি করবে? আমার বিশ্বাস হচ্ছে না নাকি? শুনেছেন? হ্যাঁ, এই ভয়েস রেকর্ডটা আপনার, প্রমাণ করেন এটা আপনার না। আমি দাবি করছি যে এই ভয়েস রেকর্ডটা আপনার। আচ্ছা, এটা কি মানুষ বিশ্বাস করলো যে এটা আমার ভয়েস রেকর্ড?
ইট ডাজন্ট ম্যাটার, বিশ্বাস অবিশ্বাসের পারসেপশনের ব্যাপার না। ব্যাস, ব্যাপারটা হচ্ছে একটা মজুমদার, মানুষের এটা বিচার হচ্ছে না পার্সোনাল। না। আমি আপনাকে এইটাই প্রমাণ করবার চেষ্টা করছি যে আমি দাবি করছি এটা আপনার, আপনি বড়জোর কি করতে পারেন? এই যে এই দাবিতে আসলেন আমার কিছু যায় আসে না, কারণ হচ্ছে এটি আমার না, আমি জানি এক্স্যাক্টলি এক নাম্বার। না না না, একদম কিন্তু এক্স্যাক্টলি আমি আর এই দাবিটা প্রধানমন্ত্রী আমাদের শেখ কিছু হাসিনা যায় এক আসে না। বিষয় না। না আমি আর না না প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোনেন এক বিষয় না, এক নাম্বার। শোনেন এবং এটি এক একটা বিষয় পার্সোনাল, কোনো একটা চিপ, কোনো একটা ভয়েস এইটা রেকর্ড কারো না, হবে। এইটা বিষয়, কারণ হ্যাঁ, হচ্ছে যে না না, আমরা কারণ হচ্ছে আমরা শুরুতেই এটি এই মানুষ সরকারকে মারার বৈধতাই কথা দেইনি। বলা হচ্ছে, সাধারণ হ্যাঁ, বিক্ষোভকারীদের মারার আমি কথা আপনাকে বলা ঠিক আছে, হচ্ছে। আমি আপনাকে একটা হত্যার একটা চ্যাটিং তলে এনে বলি, এটা আপনি, আপনাকে তো আমি একটা ছোটখাটো শোনালাম, এখন একটা সিরিয়াস অভিযোগ আপনার বিরুদ্ধে আনি যে আচ্ছা, আপনি রাজধানী হত্যার যুবজনতা, তাহলে পরিকল্পনা আপনি করছেন। বলতে যাচ্ছেন মানুষ এটা বিশ্বাসই করে না যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মানুষের বিশ্বাসের উপরে তো আপনি আপনি আপনারা মানুষের বিশ্বাস রাজনীতি নিয়ে করেন আসছেন। রাজধানী আপনি মজুমদার। আপনি আপনি তাহলে তো চাঁদের গায়ে সাইদিকে দেখা গিয়েছে, লক্ষ লক্ষ মানুষ দাবি করেছে, ওইটা প্রমাণ দিতে হবে আমাকে। মানুষকে তো বোঝাতে হবে যেটা অসত্য, কিছু মানুষকে তো বোঝাতে হবে, এই এনলাইটেনমেন্টের দায়িত্বটা কাকে আপনাদের কাকে আছে। কাকে বোঝাবো? মানে মানুষ যখন একটা উইয়ার্ড চিন্তা করে, একটা দেশের প্রধানমন্ত্রী ফোনে বলছেন যে অমুককে মেরে ফেলো, খুন করো, এই জিনিসটা যখন এবং কেউ সেটা বিশ্বাস যখন করে, হচ্ছে, সামনাসামনি যখন দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী এটা কি করছে, দেখা যাচ্ছে? এবং যখন সাথে সাথে মানুষ দেখছে যে একটা ভয়েস রেকর্ড পাওয়া যাচ্ছে যেখানে প্রধানমন্ত্রী বলছেন না যেটা না, কি করো, কি দেখা যাচ্ছে? কি দেখা যাচ্ছে? কোনটা দেখা যে যাচ্ছে? পুলিশ গুলি করছে, মানুষ মারা যাচ্ছে। পুলিশ গুলি করছে, পুলিশের উপরে অ্যাটাক করেছে, পুলিশ আপনার শটগান ছুড়েছে, পুলিশ আপনার ফাঁকা গুলি করেছে, এগুলো তো আমরা দেখেছি, কিন্তু পুলিশের গুলিতে মারা গেছে এটা আপনি দেখেছেন? মাস্টার নজরুল মজুমদার, আপনি এই বিষয়গুলোকে তাহলে একদমই জাস্ট অস্বীকারের মধ্যেই রয়ে যাচ্ছেন। অফকোর্স, আপনাকে তো শুরুতে এইটাই বলার চেষ্টা করেছি আমি। অফকোর্স 100% পুলিশ পুলিশ তার সেলফ ডিফেন্সের জন্য কোন কোন জায়গাতে বল প্রয়োগ করেছে, মেরেছে, ছড়াগুলি মেরেছে, রাবার বুলেট মেরেছে, আমি অস্বীকার করছি না। তাদেরকে যখন আক্রমণ করতে এসেছে তখন, এবং আপনি আমাকে আলোচনা শুরু করেছেন হিউম্যান রাইটস অফিসের এই রিপোর্টটা নিয়ে। এই হিউম্যান রাইটস অফিসের এই রিপোর্টের মধ্যে আমি আপনাকে কতগুলো ভুল বের করে দেখালাম, সেখানে আপনাকে দেখালাম যে তারা কিভাবে সিদ্ধান্ত নিয়েছে কোনো ধরনের তাদের প্রমাণ ছাড়া, ক্রেডিবিলিটির প্রশ্ন, দেখালাম যে এই বিষয়গুলো জাহাঙ্গীর আপনি সাহেবের উপরে তুলেছেন। তারা মিথ্যা অপবাদ দিয়েছে, আমি তাদেরকে দেখিয়েছি যে তারা অফিসিয়ালদের সাথে কথা বলেছে বলে দাবি করেছে, কিন্তু আসলে কোনো অফিসিয়ালদের সাথে তারা কথা বলেনি। আপনি বরঞ্চ কিভাবে উপযাচক আপনি হয়ে এটা বলছেন। বললেন যে তারা অফিসিয়ালদের সাথে কথা বলেন? তারা তো একটা, আবার নিচে কিন্তু তারা রেফারেন্স দিচ্ছে, তারা বিভিন্ন কোথায় নথিও রেফারেন্সটা দিচ্ছে। বের করেন তো ওই যে আপনি দেখেন কোন রেফারেন্স? প্রত্যেকটা নিচেই রেফারেন্স নাম্বার দেওয়া আছে। কি রেফারেন্স নাম্বারটা আমি দেখেছি, আমার কাজই তো হচ্ছে এগুলো নিয়ে কাজ করা। সেই রেফারেন্সের মধ্যে কোড ওয়ার্ড, কার রেফারেন্স কেমনে বুঝবো? সেগুলোকে তো এফএফটিভি, চ্যালেঞ্জ করার সুযোগ আইএনটি, আছে, তাই না? না না, চ্যালেঞ্জই তো করছি আমি, এই কারণেই তো তাদেরকে প্রতিবাদ পাঠিয়েছি, আমরা তো আমাদের চ্যালেঞ্জ করেছি হ্যাঁ, এবং সেই আওয়ামী লীগের নথিগুলো, পক্ষ থেকে। নথিগুলো দেখার মতো, মানে আপনারা এই বিষয়গুলো, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার না, আমার কাছে একটা জিনিস পুলিশ অবাক লাগে, গুলি একটা করে নাই। ব্যাপার, যে আমি যদি আপনার উপরে হয়ে যাওয়া একটা টর্চারের ব্যাপারে আমি তদন্ত করতে আসি, এবং অতীতে আপনার সাথে আমার একটা বড় ধরনের, আমি আপনার উপর অন্যায় করেছি, সেই মানুষটাই আপনার ব্যাপারে হয়ে যাওয়া একটা অন্যায়ের ব্যাপারে তদন্তের দায়িত্ব পেল, আপনি সেই তদন্তটা মেনে নেবেন? আমি আপনাকে এইটাই বোঝানোর চেষ্টা করছি যে এইখানে যিনি তদন্ত করছেন তিনি বায়াস, তার এই তদন্ত হবে না, এইটা সবার মতামত নিতে হবে। আমিও এটুকু, যদি তিনি বায়াসড হয়ে থাকেন, এক হচ্ছে তার বায়াসড হয়, জাতিসংঘের বায়াসড হবার কারণ কি, এক নাম্বার। আর এটি যদি বায়াসড হয়, অসত্য, এটি আপনি কিভাবে মানে? এই যে আপনি বললেন জাতিসংঘের বায়াস হওয়ার কারণ কি, মানে জাতিসংঘকে আপনারা কি মনে করেন আসলে? এইটা একটু আপনার জানার ব্যাপার। তার মানে হচ্ছে যে একটা আন্তর্জাতিক সংস্থা, বিভিন্ন সময় আওয়ামী লীগ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বরাতে কথা কলোনিয়াল বলে। হ্যাংওভার আছে। যেহেতু তিনি সাদা, যেহেতু তিনি ইংরেজিতে কথা বলেছেন, তাহলে ঠিকই বলেছেন, ব্যাপারটা এমন? মানে আপনার ক্ষেত্রে অন্তত তা হওয়া উচিত না। আমি আপনাকে যতদূর রিড করতে পারি, ইউ আর নট লাইক দ্যাট। তাহলে আপনার কথা শুনে আমার এটা কেন মনে হচ্ছে যে যেহেতু জাতিসংঘের অসংখ্য অসংখ্য মিথ্যাচার করেছে, অসংখ্য রিপোর্টে আপনার সাদ্দাম হোসেনের যখন আপনার তার ওইখানে অ্যাটাক করে, সেখানে জাতিসংঘ আমেরিকাকে সায় দিয়েছে। তারপরে আপনার ইসরায়েলিরা যে অ্যাটাক করেছে সেখানেও ঠিক মতো রিপোর্ট দেয়নি। তারপরে পৃথিবীর নানান জায়গাতে অন্যায় হয়ে যাচ্ছে, আমেরিকানরা তাদের টাকা বন্ধ করে দিল কেন বলেন তো দেখি? না, কিন্তু আমেরিকানরা জাতিসংঘের তাদের টাকা রিপোর্টকে বন্ধ করে বিভিন্ন দিয়েছে। সময় জাতিসংঘকে আপনারা রেফার করেছেন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে আপনারা রেফার করেছেন, মানে পক্ষে গেলে রেফার করা যাবে আর বিপক্ষে গেলে করা যাবে না।
না তো, এমন করিনি তো। আমি তো জাতিসংঘ আমার পক্ষে কিছু গেলেও আমি যদি দেখি যে এটা ডিসপ্রপোর্শনেট, আমি বলি যে ভাই এইটা কি বললেন। আমরা তো অনেক সময় এইটার কথা বলেছি। এইখানে আমাদের পক্ষে এসেছে, অনেক কিছু হয়েছে। এখানে আমাদের পক্ষে এসেছে এরকম অনেক বাক্য আছে। তার মানে হচ্ছে আমি আপনাকে জাতিসংঘের দেখাতে রিপোর্টটা পারবো। অসত্য, এটা অস্বীকার করার মতো। সাবেক প্রধানমন্ত্রী যে বক্তব্য আমরা শুনলাম সেটি আসলে ভুয়া একটা কল রেকর্ড, এবং মানে যে আমি পুলিশকে আমি গুলি আপনাকে করতে একটু দেখা। একটু রিফাইন করে দেই। মাননীয় প্রধানমন্ত্রীর নামে যে অডিওটা ছাড়া হচ্ছে, এইটার কোনো ভিত্তি নেই, কোনো প্রমাণ নেই। এই ধরনের বক্তব্য তিনি দেন নাই। জি আমি এই কথাটা বলতে চাই পরিষ্কারভাবে, ফরমালি। জাতিসংঘের রিপোর্টের ক্ষেত্রে আমার সামারি হচ্ছে যে জাতিসংঘের যিনি এই তদন্তটা কন্ডাক্ট করেছেন, তিনি নিজে বাংলাদেশের আইন, তিনি নিজে তার যেই সংস্থা, সেই সংস্থার আইন ভেঙেছেন। তিনি অযাচিতভাবে একটা সভরেন কান্ট্রির উপরে হস্তক্ষেপ করেছেন, এবং তিনি বায়াস। সেই বায়াস ব্যক্তি যখন রিপোর্ট তৈরি করেন এবং রিপোর্টের ভেতরেই অনেক অসঙ্গতি পাওয়া যায়, অ্যাজ এ হোল তার এই রিপোর্টটা ক্রেডিবল না, তার এই রিপোর্টটা কনসিডারেশনে নেওয়া যায় না, এইটা বলেছি আমি। জি, এটি আপনি বলেছেন। নিশ্চয়ই মানুষও এই রিপোর্টটা যতটুকু দেখেছে, এই ফোনালাপগুলো শুনেছে বা ভিডিও চিত্র দেখেছে, সেখান থেকে তাদেরও একটা কনক্লুশন আছে। যদি বিভ্রান্তি থাকে, আপনারা যদি সেটি কাটাবার কোনো জায়গা তৈরি করতে পারেন যে এই ফোন রেকর্ডটা এই কারণে ভুয়া, এই জায়গায় এটা বানানো, বা আপনারা যদি সেটা প্রমাণ করতে পারেন, তাহলে আমার মনে হয় মানুষের কাছে বিভ্রান্তিটা আরো দূর হতো, রেদার এটা ভুয়া বলে দেওয়ার চাইতে। আমি না না আসি একটু। না না না, এটা তো একজন ভদ্র মহিলার কণ্ঠ শুনতে পাচ্ছি, আর একজন পুরুষের কণ্ঠ শুনতে পাচ্ছি। এখানে বাংলাদেশ আওয়ামী লীগ কি করবে? গলার গলার উঁচু নিচু ভলিউম চেক করে বলবে যে প্রধানমন্ত্রী এই টোনে কথা বলেন, ওই খুব টোনে কথা প্রমাণ বলেন, করা এইভাবে? যায় যদি একটা ভিডিও না না, বা অডিও আপনি মেড আপনি হয়। আপনি বলছেন কি আমরা কি করতে পারতাম? যে এই ভয়েস টোনের ফরেনসিক করতে পারতাম? পারতেন। এই টোন তো আপনাকে এরকম 500টা বানিয়ে দিই, এই 500টা টোনেরই উনি ফরেনসিক করবেন? না, কিন্তু এটি একটা খুবই ভয়ঙ্কর অভিযোগ না? যদি না, এটা মিথ্যা অভিযোগ, এটা আমরা খুব তো ভয়ঙ্কর ব্যাপার না? এটা আপনারা কোনো মনে করেন ভয়ঙ্কর না? অ্যালিগেশনই না। এইটা কোনো ভয়ঙ্কর অ্যালিগেশনটা হচ্ছে, এইটা কোনো ভয়ঙ্কর আচ্ছা, অ্যালিগেশনই নির্বাচনী না। মজুমদার, এটা আপনাদের ভয়ঙ্কর ব্যাপার যে আপনারা অ্যালিগেশনটা মনেই হচ্ছে করেন না শারমিন এটাকে আপা, আসলে প্রমাণ করা দরকার। না না না, ভয়ঙ্কর অ্যালিগেশন হচ্ছে জোর করে এই দেশের ক্ষমতা দখল করা হয়েছে। অ্যালিগেশন হচ্ছে সেটা নিয়ে কথা বলেন। হ্যাঁ, সেটা হতেই পারে। আমরা যে বিষয়বস্তুতে কথা বলছি, আরো অনেক বিষয় আছে যেগুলো আসলে হচ্ছে। আমরা আসলে আজকে ওই জাতিসংঘের রিপোর্ট বা মানে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেটি নিয়ে একটু বিশেষ করে কথা বলছিলাম। কারণ বলেন আপনি বলেন আমাকে বলেন। বলেও ছিলেন যে আপনি আসলে জাতিসংঘের রিপোর্ট নিয়ে কথা বলতে চান, প্রধানমন্ত্রীর যে রেকর্ডগুলো ছড়িয়ে পড়েছে সেগুলো নিয়ে কথা বলতে চান, আপনি আমাকে সেটাই তো আমি বলেছিলেন। বলছি, এই জন্য আমি বিশেষ এক্স্যাক্টলি। করে এই বিষয়গুলো আলোচনা আনছি। এই জন্যই আমি মজুমদার, বলছি, আরো অনেক এটাই বিষয় আছে কথা বলবার মতো, আমি এটাই আপনার সাথে এটাই একমত। আসলে শারমিন আপা, আমি আপনাকে বলার চেষ্টা করছি যে এই যে জাতিসংঘের রিপোর্টটা যে ভুয়া, এতক্ষণ ধরে আমি নিশ্চয়ই এটা আমার তরফ থেকে আমি যুক্তি দিয়েছি, তর্ক দিয়েছি। এটা নেওয়া না নেওয়া যারা দেখছেন দর্শকরা, তারা বুঝবেন আমি কতটুকু ক্রেডিবল কথা বললাম, তাদের উপরে ছেড়ে দিচ্ছি। কিন্তু একই সাথে আমি যেই ভয়েসের কথা বললাম সেটার ব্যাপারেও বলেছি যে এটার কোনো ল্যাব টেস্ট হয়নি, এটা তিনি বলেছেন কিনা আমরা জানি না, এটার কোনো ধরনের রেকর্ড নাই, এবং কমপ্লিটলি একটা ভুয়া। সুতরাং এই ধরনের রেকর্ড কোত্থেকে পেয়েছেন, কিভাবে পেয়েছেন? এই রেকর্ডিং যখন হয়েছে, এই রেকর্ডিংটা পেলেন কিভাবে আমাকে বলেন তো? আমি তো পেয়েছি এটা, মানে না না, আপনি পেয়েছেন এটার জন্য গণমাধ্যমে না, পাওয়া যে তারা যাচ্ছে, পেল সোশ্যাল কিভাবে? মিডিয়ায় পাওয়া যাচ্ছে, কিভাবে পাওয়া গেল? ভাইরাল হয়েছে ওনার এটি। বক্তব্য কেউ রেকর্ড করেছে নিশ্চয়ই, এরকম? নিশ্চয়ই। ওনার বক্তব্য উনি ধরেন কথা বলেছেন কিভাবে? ফোনে বলেছেন? আপনার কাছে মনে হয় যে হোয়াটসঅ্যাপের বক্তব্য তো রেকর্ড করা যায় না, তাহলে উনি ফোনে বলেছেন এই ধরনের আমাদের কথা? গোয়েন্দা সংস্থাদের কাছে অনেক ভালো ভালো ডিভাইস আছে। তাহলে যাই হোক, সেটি তাহলে আপনাদের এই আসলে, ডিভাইস সেটি আসলে নিয়ে আবার আপনারা মজার প্রমাণ ব্যাপার করবেন হচ্ছে, যেটি তার আবার বক্তব্য মজার না। ব্যাপার হচ্ছে, খেয়াল করে দেখেন, এই আরেকটা পয়েন্টে আমি আসি। এতদিন বলা হয়েছে যে গোয়েন্দা সংস্থা আড়ি পাতে, এটা মানবাধিকারের লঙ্ঘন। হুম, তাহলে আপনি একটা কনভারসেশন এসে বলেছেন যে আপনি আড়ি পেতেছেন, এটা কি মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে কি নিশ্চয়ই হচ্ছে না? মানবাধিকারের লঙ্ঘন। আমি সবসময় মনে করি তাহলে আড়ি পাতা তাহলে মানবাধিকারের কি লঙ্ঘন। কন্ট্রাডিক্ট করছে কিনা একজন আরেকজনের কথাতে? মানে যদিও আমি এটা ধরে নিচ্ছি যে এটা ওনার কণ্ঠ না, কিন্তু আমি ধরেন শুধুমাত্র এই আড়ি পাতার ব্যাপারটাতে, ধরা যাক যে এই কনভারসেশনটা নিয়েই যদি আমি কথা বলি, তাহলে তো সেই প্রশ্ন আসে, তাহলে যারা কথা বলছে তারা কিন্তু দুই আড়ি মুখে কথা পাতার জন্য বলছে। যাবতীয় ডিভাইস নেওয়া, যাবতীয় এখতিয়ার দেওয়া, অথরিটি দেওয়া, সেটা আপনাদের সরকার, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল সেই কেন সময় দিয়েছে। কেন বিএনপি আমলে এনএসআই রেকর্ডিং করতো না? করতো, করতো। আমি আপনাকে ফার্স্ট জি হ্যান্ডে বললাম, জি জি জি, আমার হতো। পরিবারের কিন্তু একজনই ছিল, সেটি আমার পরিবারের একজনই গোয়েন্দা বাহিনীতে ছিল, তার কাজই হচ্ছে রেকর্ড জি করা। জি জি, সেটি সেই সেটি 90s এর আমলের কথা বলছি আপনাকে।
সেটি করাই হতো। এখন যখন আপনাদেরও ফোনালাপ, বা যদি বলি যে যেটি যদিও আপনি এটা বলছেন যেটি তার ফোনালাপ না, কিন্তু যদি সেটি বেরিয়ে আসে সেটি যে আসলে সঠিক না, মানুষ যদি বিশ্বাস করে, মানুষ যদি দুই দুই মিলাতে চায় এবং সেটি যে সঠিক না, মানুষের সেটি হয়তো আপনারা আরেকটু মানুষের বিভ্রান্তি দূর বিশ্বাস করতে পারেন। অবিশ্বাসের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এখানে একটা বিচার প্রক্রিয়া। এই জি, বিচার ব্যাস লিচু প্রক্রিয়াতে মজুমদার, এটি নিয়ে আর কথা না বলি, আরেকটু টুকটুক ছোট ছোট করে দু একটা বিষয়, না না, অনেক বিচার সময় আমরা আপনাকে কথা এই বলছি। জিনিসটা একটু ক্লিয়ার করা দরকার যে আপনি বারবার বলছেন মানুষের বিশ্বাস। প্লিজ আপা, আমাদেরও দায়িত্ব আছে মানুষকে একটু এডুকেট করার। মানুষের বিশ্বাসের উপরে কিচ্ছু যায় আসে না। একটা অভিযোগ যখন আসে, যায় আসে তথ্য এবং প্রমাণ। অনেক মানুষ বিশ্বাস করে যে অমুক লোক আসলে ভালো ছিল। আপনার এই যে রাজাকার দেলোয়ার হোসেন সাঈদী, তারপরে মতিউর রহমান নিজামী, অসংখ্য মানুষ বিশ্বাস করে যে তারা একটা পীর আউলিয়া ছিল, কিন্তু তারা ছিল রাজাকার, আদালতে প্রমাণিত হয়েছে। এনিওয়ে, এবার বলেন, এই মানুষের বিশ্বাস দিয়ে কিছু যায় আসে না। আপনি তো হয়তো এই আপনি হয়তো একদমই মানে যে কোনো মানুষের বিশ্বাস বা কিছু মানুষের বিশ্বাস এটি নিয়ে হয়তো আপনি বলতেই পারেন, কারণ এটা একটা মানে এটি খুব অবজেক্টিভ ব্যাপার না, না। এটি একটা অবজেক্ট, কিন্তু যখন আসলে এই বিষয়গুলোর বা এই তথ্যচিত্র, ফোন আলাপ, পুলিশের গুলি করার ভিডিও, মানুষের এতগুলো মানে এতগুলো মৃতদেহ বা এতগুলো মৃত্যুর সংখ্যা যখন সামনে আসে, তখন আসলে কিছু কিছু বিষয় মানুষের মধ্যে আসে কিনা, আপনারা কতগুলো রাজনীতিবিদ, মৃত আপনারা আইনজীবী এই বিষয়গুলো ব্যাখ্যা কতগুলো করতে মৃত পারেন মানুষ কিনা, হয়েছে, এই আমরা তো জন্য এখানে আমার প্রশ্ন ছিল। এই বিষয়ে আর না যাই, আর না আগাই, কারণ খুব আমাদের আলোচনা থেকেও কোনো কনক্লুশন আসবে না। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে, উপদেষ্টা সহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ দায়ের করেছিলেন। সেটির আসলে কি অগ্রগতি? আপনি বলেছিলেন যে যদি এটি যদি গ্রহণ করে আদালত অভিযোগটি, তাহলে প্রি অন ট্রায়াল হিয়ারিং হোল্ডে হবে, আছে। যেখানে এটা অপরাধীদের এটা সমন আমরা জারি করা এটা হবে। আমরা খোঁজ নিয়েছি। হলো আমরা কিনা? রিসেন্টলি নিয়েছি। ওনাদের অনেকগুলো অভিযোগ সেখানে জমা হয়েছে। এর ভিতরে বাংলাদেশের পক্ষ থেকে আরো 4টি অভিযোগ করা হয়েছে এবং গতকালকে আরেকটি অভিযোগ জমা হয়েছে। এটা নিউ ইয়র্কে একটি সংবাদ সম্মেলনও হয়েছে। এই পর্যন্ত মনে হয় 4টি বা 5টি এই ধরনের অভিযোগ গেছে। সো সেই অভিযোগগুলো অন হোল্ডে আছে এখনো পর্যন্ত। সেগুলোর কারণ আপনি জেনে থাকবেন যে আপনার রোম বিধি অনুযায়ী যে ন্যাশনাল জুরিসডিকশনের উপরে ওদের অ্যাক্ট করাটা হচ্ছে কমপ্লিমেন্টারি। এইটা যদি ওই ন্যাশনাল জুরিসডিকশন চায়, ফলে আপনি জানেন যে আপনার এই তাজুল ইসলাম বলেছে যে তারা আইসিসিতে যাবেন। আমরা তো চাই আইসিসিতে যাক। আইসিসিতে গেলেই তো অনেক কিছু বের হয়ে হ্যাঁ, আসবে। তার মানে সো এন্ড অফ আপনাদের দ্য যে ডে অভিযোগটি ঘটনাটা সেটি যেটা এখনো গ্রহণ করা হয় নাই, মানে আদালত এখনো গ্রহণ করেন নাই। না গ্রহণ করা হয়েছে। আচ্ছা, এটা তদন্ত প্রক্রিয়া অন হোল্ড। আচ্ছা, তদন্ত প্রক্রিয়া অন হোল্ড, তারা মানে তারা এখনো। যেটা বলেছে, কনফার্ম করেছে যে আমরা আবারও কনফার্ম করছি যে এই অভিযোগটা আমরা পেয়েছি, রিসিভ করেছি, বাট এইটা এখনো বিবেচনাধীন। আচ্ছা, আদালত মানে এটি বিবেচনাধীন, তার মানে সেই প্রক্রিয়া এখনো যাওয়ার পর্যায়ে আসে না যে প্রি ট্রায়ালিং হিয়ারিং হবে বা অপরাধীদের সামন করবে, আসামিদের আর কি, আসামিদের সামন করবে, এইটি এখনো আসে নাই। আম, ওই যে আরো 15,000 ভিকটিম আছে যারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি মামলা করতে চায়, অভিযোগ দায়ের করতে চান বলে আপনি বলেছিলেন, তারা কি করলেন? আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে যে অনেক যারা ভিকটিমরা আছে পৃথিবীর বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এর মধ্যে প্রায় অ্যাটলিস্ট আমি যদি ভুল না করে থাকি, ধরেন 318টা মনে হয় আমার লাস্ট গণা পর্যন্ত, 318 থেকে 322-23-এর মতো হবে যে আমি হ্যান্ডস আছে লয়ারের জায়গা থেকে। কারণ আন্তর্জাতিক আদালতে যখন একটা অভিযোগ দায়ের করা হয়, সেটার বেশ কিছু ফরম্যাট আছে, ছাঁচ আছে তৈরি করবার জন্য। যেমন ধরা যাক যে আমি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার বিরুদ্ধে 18টা মামলা, আমাকে যেরকম আপনার বাধ্য করা হয়েছে যে আমি যাতে দেশে না যেতে পারি, নানানভাবে টর্চার করা হয়েছে, সো আমার ফ্যাক্ট একরকম। তো এইভাবে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। ফলে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ফর্ম আমাদের সমস্ত নেতাকর্মীদের কাছে পাঠিয়েছি। তাদেরকে আমরা বলেছি যে আপনারা বাংলাতে পারেন, ইংলিশে পারেন, যেই ভাবে আপনাদের সুবিধা হয়, কোড ওয়ার্ডে পারেন, অল্প করে লেখেও যদি পারেন আমাদেরকে বললে আমরা তখন এটাকে ইলাবোরেট করব। এইভাবে আমি প্রায় এখন পর্যন্ত 318টা 22টার মতো আমার ইমেল পেয়েছি। ওই ইমেল যেহেতু এসেছে, সেই স্মৃতি থেকে বলছি আমি। তো সেগুলোকে প্রক্রিয়াধীন করে এই একটা একটা করে মামলা দায়ের করতে হবে। এই ফর্মের সাথে একটা আপনার মানে সেই বড় 15,000-এর মধ্যে আপনি এখনো প্রক্রিয়াধীন, মানে প্রিপারেশনের মধ্যে আছে, আমি এখনো তি- আমি একটাও আমি হয়নি। 318টা এরকম অভিযোগ পেয়েছি। এই 318টা প্রত্যেকটা অভিযোগের সাথে আলাদা করে এভিডেন্স দাখিল এবং একই সাথে ফরওয়ার্ডিং, অর্থাৎ মূল যে ড্রাফটটা করব সেইটা, এগুলো বাকি আছে। এগুলো প্রস্তুতি অনেক চলছে, এখনো মানে কষ্টসাধ্য একটা দায়ের করা ব্যাপার। হয় নাই। শেষ করব আসলে, অনেকটা সময় আপনি কথা বলছেন আমার সাথে, অনেক ধন্যবাদ, আপনি সময় দিচ্ছেন আমাকে অনেকটা। একটা বিষয় আপনি সম্প্রতি শুনেছেন কিনা, আলোচিত, সমালোচিত এবং প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, তিনি বলছেন যে তিনি বিএনপির কথা বলছেন যে বিএনপি রাজনীতি যেটি করছে সেখানে তারা কোনো বয়ান তৈরি করতে পারে না, তারা
আওয়ামী লীগের আপনি একাই, মানে আপনাকে ইঙ্গিত করে বলছেন, যদিও তারা ওই শব্দটা ব্যবহার করছেন হার্পিক মজুমদার, এবং আপনি একাই সত্য মিথ্যা মিলিয়ে 1 ঘন্টার বয়ান দিতে পারবেন। আপনি বয়ান তৈরিতে যে পারঙ্গম, বিএনপির সকল মাথা এক করলেও বাজারি কথাবার্তার বাইরে 2 মিনিটও কথা বলতে পারবেন না। মানে আপনি আসলে বিএনপির সবার চেয়ে বেশি পারঙ্গম একটা একটা বয়ান তৈরিতে, যেটি বিএনপি পারে নাই। এই অভিযোগটি বা এই মন্তব্যটি তিনি করছেন, আপনি কিছু বলবেন? আমি পিনাকি ভট্টাচার্যের এই বক্তব্যটা শুনিনি, আপনার কাছে এই প্রথম শুনলাম। আমাকে মনে হয় এর আগে কেউ একজন একটা লিঙ্ক পাঠিয়ে বলেছে যে পিনাকি ভট্টাচার্য আপনাকে নিয়ে বলেছে। আমি আর ওটা ক্লিক করিনি, আমি আর শুনিনি, আমার খুব একটা আগ্রহ হয় না। তবে বিএনপি বয়ান তৈরি করতে পারে কি পারে না, অবভিয়াসলি তারা তাদের বক্তব্য দেয়, যদি আমি শুধু না শুনি যদি বলি। ফলে আমার কাছে মনে হয় যে এটা একটা সুইপিং কমেন্ট বা একটা রেটোরিক টাইপের কমেন্ট ছিল। আই এম নট কোয়াইট শিওর বিএনপি যখন তাদের রাজনৈতিক কোনো একটা বয়ান তৈরি করে বা কোনো একটা বিষয়ে আলাপ করে, সেটার ক্রেডিবল কতটুকু সেটি সম্ভবত পিনাকি ভট্টাচার্য বলার চেষ্টা করেছেন, যে এইটা ওই জনমানুষ পটে খুব একটা আগ্রহ তৈরি করে কিনা। সেই জায়গাগুলো তো আসলে খুবই আমি বলবো খুবই তুলনামূলক। বিএনপি সমর্থকদের কাছে সেই বয়ানকে খুবই গুরুত্বপূর্ণ বয়ান মনে হবে, পিনাকি ভট্টাচার্যের কাছে সেটাকে গুরুত্বপূর্ণ বয়ান মনে নাও হতে পারে। পিনাকি ভট্টাচার্য যদি আমার বয়ানকে গুরুত্বপূর্ণ মনে করে থাকে, তাহলে তার কাছে হয়তো বা সেটা আলাদাভাবে তিনি মনে করেন। বাট উনি যেটা বলেছেন এক্স্যাক্টলি এটার সাথে পুরোপুরি হ্যাঁ বা না এই ধরনের বলাটা একটু কঠিন আর কি। ব্যারিস্টার মজুমদার, আপনার কাছে আরেকটু শুনি যে বিএনপি এখন যেই দাবিগুলো করছে, নির্বাচনের দাবি করছে, তার একটা রোড ম্যাপ চাইছে, কিন্তু বারবার চেয়েও আসলে ঠিক সুনির্দিষ্ট রোড ম্যাপটা তারা পাচ্ছে না। কি মনে হয় বিএনপির অবস্থানটা আপনি কিভাবে দেখছেন? কি অবস্থায় তারা আছে? আর এই কথাটা কি আপনারাও কি আলোচনায় আসে, বা আপনারাও কি বুঝতে পারেন নির্বাচনটা আসলে কবে দেবে এই সরকার? আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং যেটা হচ্ছে আপা, আমার কাছে যেটা মনে হয় যে আমি আপনার সাথে যখন লাস্ট টক শোটা করলাম সম্ভবত 20 বা 21 নভেম্বর গত বছরে, খেয়াল করে দেখবেন যে ওই টক শোটার একটা জায়গাতে আছে যে এরা একটা কিংস পার্টি গঠন করবে। তখনও কিন্তু এই পার্টি গঠন করার কোনো কথাই আসেনি। আমার সেই ভবিষ্যৎবাণীটা সফল হয়েছে। আমি জানতাম এই ধরনের ঘটনাগুলো আসলে খুবই ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। আসলে এদের একটা পার্টি হয়েছে, এই যে এনসিপি নামে একটা পার্টি করেছে, এই পার্টিকে তারা ক্ষমতায় আনতে চায়। তারা যেটা মনে করে যে তাদের তাদের বয়ানটা হচ্ছে যে আমরা একটা বিপ্লব করেছি, যদিও তাদেরকে আমি জুতা চোর মনে করি, হাঁস মুরগি চোর মনে করি এবং জঙ্গি মনে করি, কিন্তু তাদের কাছে তো তারা খুবই বড়সড় বিপ্লব করেছে। তারা যেটা মনে করে, তারা যেটা মনে করছে যে এইটাকে হাতছাড়া হতে দেওয়া যাবে আসলে না। পালিয়েও আসেছেন কোনটা? মানে সেই হাঁস মুরগি চোর যাদেরকে আপনি মনে করেন যে এই হাঁস বিপ্লবী, মুরগি চোর যদি কেউ মনে করে যে নিজে চুরি করে সে অন্যকে পালিয়ে গেছে, এটা বললে হবে? ক্ষমতায় তো থাকতে পারলেন না, মানে দায়িত্বটা তো ছেড়ে দিয়ে আসতে হলো। দেশের সেনাবাহিনী, বিমান বাহিনী নিরাপদ স্থানে তাদের ভেহিকেল দিয়ে, এরোপ্লেন দিয়ে কাউকে একটা জায়গাতে রেখে আসা যদি পালানো মনে করে কেউ, তাহলে তার মাথার সুস্থতা নিয়ে আমার প্রশ্ন আছে। হ্যাঁ, পৃথিবীতে সেনাবাহিনী কোথাও শুনেছেন অন্য জায়গায় রেখে তো আসতে বাধ্য হলো কেন? পৃথিবীর কোনো আর উনি তো স্বেচ্ছায় চলেও আসলেন না, মানে এমন তো না যে তিনি বলেছেন আমি এখন চলে যাব। তিনি বলছেন যে তিনি আসতে চাননি। কে 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 আসতে চাননি? কে সাবেক বলেছেন? কোথায় প্রধানমন্ত্রী শেখ বলেছেন? হাসিনা কোথায় বলেছেন আসতে চাননি? তিনি তো ছাড়তে চাননি। তাকে জয় বলেছেন, সজীবজের জয় নিজেও বলেছেন যে তিনি বলেছেন যে তার মা আসতে চাননি তাকে। প্রধানমন্ত্রী শুনুন, আমি আপনাকে যেটা বলি সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে প্রধানমন্ত্রীর পালানোর ব্যাপারে এর আগেও সাথে আমার আপনার সাথে কথা হয়েছে। প্রধানমন্ত্রীকে দেশের সামরিক বাহিনী তাদের নিজস্ব চিন্তা ভাবনাতে যেটা কুলিয়েছে যে প্রধানমন্ত্রীকে তার একটা নিরাপদ স্থানে রাখবেন একটা জঙ্গি হামলার প্রেক্ষিতে, খুবই আনপ্রেসিডেন্টেড, বাট দিস ইজ দ্য ট্রুথ। প্রশ্নটা হচ্ছে এইটা কি পালানো? এটা পালানো না। তাহলে আপনি বলতে পারেন যে সশস্ত্র বাহিনী পালিয়েছে। কই সশস্ত্র বাহিনী পালিয়েছে এটা তো বলেন না। তাহলে প্রধানমন্ত্রী হাফ বলেন না, তাহলে কেন? যদি পালায় তাহলে আপনাকে এটাও বলতে হবে যে সশস্ত্র বাহিনী ভয় পেয়ে বিমান নিয়ে পালিয়েছে। কই তা তো বলেন না। এখানে যে হাঁস মুরগি চোর জঙ্গি এদের হামলা, হাঁস মুরগি চোর তো ফ্যাক্ট, আমরা তো হাঁস মুরগি চুরি করতে দেখেছি। এই চুরি করতে চোরের উৎপাতেই আসলে প্রধানমন্ত্রী চলে গেলেন, চোরের উৎপাতেই আপনারা চলে গেলেন সবাই দেশ থেকে। চোরের উৎপাত না, সেখানে চোর ছিল, জঙ্গি ছিল, খুনে ছিল, যে জঙ্গিদেরকে ভেঙে আপনার কারাগার থেকে বের করে নিয়ে আসা হয়েছে। পৃথিবীতে এরকম অসংখ্য ঘটনা ঘটেনি যে আপনার কোন দেশের, এমনকি আমেরিকার প্রেসিডেন্টকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, এরকম কত ঘটনা আছে, এরকম পৃথিবীর বিভিন্ন দেশে আছে। শুনেন, পৃথিবীর বিভিন্ন দেশে এইটা নাই। উৎপাতে আপনারা দীর্ঘদিনের চোর জঙ্গিদের উৎপাতে আমরা না, তো আমরা সিদ্ধান্ত তো কর্মীরা নেয়নি,
সিদ্ধান্ত নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা। হ্যাঁ। আমরা যদি আইন কর্মীরা শৃঙ্খলা সিদ্ধান্ত বাহিনীর নিতাম লোকেরা তাহলে অন্যরকম হতে পারতো। তৎকালীন আমাদের তো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কর্মীদের আসছেন ভারতে, দেখেন, কিন্তু প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতারা, মন্ত্রীরা যে যেভাবে পেরেছেন দেশ তো ছেড়েছেন সেই সময়, তাই না? যখন হাঁস মুরগি চোরদের জন্য। এই যে আপনি কথাটা বলছেন, এই কথাটা আমাদের প্রতি এক ধরনের জুলুম। কেন জুলুম হয় জানেন? এই কারণে জুলুম হয়, আমি আমাকে দিয়ে বলি, আমার নামে 18টা মামলা আছে, আমি দেশে ফিরতে চাই। দেশে ফেরার আগে আমাকে বলছে যে আমাকে যেখানে পাবে সেখানেই মেরে ফেলবে। ব্যারিস্টার নিচু মজুমদার, আপনার এই জায়গায় আমি না 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 আমি আমি আসছি না। আপনার এই কথাগুলোর উত্তর যদি আমি না দেই, আমার যারা এই প্রোগ্রামটা যারা দেখছেন তারা মিসগাইডেড হবে। আমার উচিত, আপনার এই পালানো শব্দগুলো খুবই ডিস্টার্বিং। না, আমি কারণ এই কি ডিস্টার্বিং আমরা দেখেছি শব্দটা আসলে আওয়ামী লীগের নেতাকর্মীকে একটা কিভাবে ন্যারেটিভ পিটিয়ে তৈরি মারা করতে হয়েছে, চাই। মব না তৈরি না করে না মারা না হয়েছে, এগুলো আমরা দেখেছি। একেবারেই না। আপনি এই এমনকি পালানো আদালত শব্দটা, প্রাঙ্গণে মারা হয়েছে। আপনাকে এই পালানো শব্দটা এক্সপান্স করতে হবে প্রথমে। এই পালানো শব্দটা ঠিক না, এটা অন্যায়। আপনাকে আদালতে নিয়ে যাওয়ার পরে নেতাদের উপরে আটক করা হচ্ছে। জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক মৃত্যু শয্যায় ছিলেন। তাহলে এরকম একটা অবস্থাতে আপনি বিচার পাবেন? বলেন বিচার পাবেন কিনা? রাষ্ট্র বাড়ি ভাঙছে, রাষ্ট্র হেল্প করছে, এইভাবে মারছে, রাষ্ট্র হেল্প করছে। তাহলে যেইখানে রাষ্ট্র হেল্প করে, যেইখানে প্রশাসন হেল্প করছে, সেইখানে আপনি আবার বলছেন যে আপনাদের নেতারা তো যে যেখানে পেরেছে চলে গেছে। তাহলে আপনি যেখানে বিচার পাবেন না, যদি আপনি আমাকে গ্যারান্টি দেন যে হ্যাঁ সুষ্ঠু বিচার হবে, তাহলে আমি এক্ষুন আসবো টিকিট খুবই কেটে। ঠিক, খুবই আপনি ঠিক প্রমাণ কথা, চান, ব্যারিস্টার নিচু মজুমদার, সেটি তো বটেই, সেটি তো বটেই। তাহলে আপনি একটু দয়া করে এক্সপান্স করে না, ফেলেন যে পালানো শব্দটা আমার এক্সপান্স ঠিক হয়নি। আপনার ওই কথার প্রেক্ষিতে, আমি কিন্তু এই প্রসঙ্গটা না, এখানে না, ছিল না। আপনি তো ওই কথার প্রসঙ্গটা প্রেক্ষিতে ছিল নিজে ব্যারিস্টার নিচু উপযোগী মজুমদার বলছেন হাঁস কথাটা। মুরগি চোরের জন্য, হাঁস মুরগি দেখেন, চোর, এটাকে বিপ্লব আপনি বলছেন না না, না হাঁস না, মুরগি আপনি চোর, আমাকে এইটা টোকাই। বলেন, আপনি আমাকে এইটা বলেন যে পালানো শব্দটা সেক্ষেত্রে ঠিক না। না, যদি হাঁস মুরগি চোরের আক্রমণ হয়ে থাকে, হাঁস মুরগি চোর তো আমরা দেখেছি, আপনি দেখেন নাই? হাঁস মুরগি চোরের আক্রমণে যদি হয়ে থাকে, তাহলে তো আপনারা না কি না, হাঁস মুরগি চোর, এত আক্রমণ একা বলি সেনাবাহিনী, নাই এত তো। বিজিবি, আমি তো হাঁস র‍্যাব, মুরগি চোরের আক্রমণ একা, এত কিছু দিয়ে আপনারা হাঁস মুরগি চোর হাঁস মুরগি চোর আমি একা বলিনি। কমর চুরি করেছে, স্পন্সর স্যান্ডেল চুরি করেছে, শাক চুরি করেছে, আচারের বয়ম চুরি করেছে, জায়নামাজ চুরি করেছে, ঘড়ি চুরি আরো করেছে, অনেক কিছু চুরি করেছে। গরু সেই চুরি করেছে, চোরদেরকে ছাগল আপনারা চুরি করেছে। আটকাতে পারলেন না, একই বরং সাথে জঙ্গি চোরদের হামলা জন্য হয়েছে। পালিয়েই যেতে হলো, একসাথে এত বা কিছু, দেশ ছেড়ে চলে একসাথে- যেতে হলো। না না, একসাথে এত আক্রমণ হয়েছে, ছেড়ে চলে যেতে হলো। তাহলে আপনি সেনাবাহিনীকে ধরেন, সেনাবাহিনীর ক্যাপাবিলিটি নিয়ে প্রশ্ন তোলেন। আপনি প্রধানমন্ত্রীর ক্যাপাবিলিটি নিয়ে প্রশ্ন তুলছেন কেন? প্রধানমন্ত্রী তো ওই ডিফেন্স জায়গাতে মিনিস্টার, প্রধানমন্ত্রী একক প্রধানমন্ত্রী। একজন মানুষ, প্রধানমন্ত্রীর কথা তো তারা শোনেনি। প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তো ডিফেন্স টুঙ্গিপাড়াতে মিনিস্টার। যেতে চেয়েছেন, আপনি জানেন না? উনি প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়াতে যেতে চেয়েছেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম। প্রধানমন্ত্রী ওই জায়গাতে বলেছেন আমাকে মারলে এইখানে মারবে। তাকে অনেকটা টেনে এসএসএফ এর যারা ছিলেন সেখানে, আমি আপনাকে নাম কোট করে বলছি, এই যে নাজমুল সাহেব ছিলেন, ওইখানে আরো যারা যারা ছিলেন, তারা আপার হাতে পায়ে ধরেছে, চলেন আপা প্লিজ চলেন, আমরা পারছি না, তাদের ব্যর্থতা। তাহলে আপনি সেনাবাহিনীর ব্যর্থতার কথা বলেন। এসএসএফ ব্যর্থ হয়েছে, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট ব্যর্থ হয়েছে, সেখানে র্যাব ব্যর্থ হয়েছে, পুলিশ ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী ব্যর্থতা নয়, প্রধানমন্ত্রী একজন মানুষ মাত্র। উনি প্রধানমন্ত্রী হলেও ওই জায়গাতে তার নিরাপত্তার দায়িত্ব উনি একা সেফ এনশিওর করতে পারছেন না। আপনারা আসলে কত